আদ্র, তুমি ভীষণ দুষ্টু, বলতে গেলে তুমি ভীষণ লুচু। আদ্র অনুকে খাইয়ে দিয়েছিল। অনুর কথা শুনে খাবার খাওয়ানো বাদ দিয়ে অনুকে অবাক হয়ে বলল, কি বললি তুই? আমি লুচু? হ্যাঁ, লুচুই তো। কিভাবে লুচু হলাম? অনেকভাবেই, আমি বলতে পারবো না। বল, নাহলে তোর কিন্তু খবর আছে। এই যে এখন বললে আমি এই খাবার খেয়েছি দেখে, তাই তুমি খাবার খেলে। আর কি কি? আবার আমার ঠোঁট তোমার জন্য জ্বলছে, সেই খেয়াল আছে তোমার? খাবারের মরিচ আমার কাটা ঠোঁট জ্বলছে, লুচু তুমি। অনুর কথা শুনে আদ্র হাসতে লাগলো। অনু আদ্রকে রাগী স্বরে বলল, আমার কষ্টে তোমার হাসি পাচ্ছে? আমি তো আর ইচ্ছে করে তোকে কিস করতে যাইনি। বিদেশ থেকে এসে তোকে এতদিন সামনে দেখলাম, তারপর তুই গভীর ঘুমিয়েছিলি, তাই কিস করে তোকে একটা শিক্ষা দিলাম। এটা আবার কেমন শিক্ষা? এটা ভালোবাসার শিক্ষা। ভালোবাসার শিক্ষা এত ভয়ঙ্কর হয়? হ্যাঁ, ভয়ঙ্কর হয়। কেন ভয়ঙ্কর হয়? চুপ থাক অনু, তুই অনেক বেশি কথা বলছিস। অনু চুপ হয়ে গেল। অনুর খাওয়া শেষ হলে আদ্র অনুর মুখ মুছে দিয়ে রুম থেকে চলে গেল। আদ্র নিজের হাত ধুয়ে আবারও রুমে আসলো। আদ্র দেখতে পেল অনু কি যেন ভাবছে। তাই আদ্র অনুর কাছে গিয়ে পাশে বসে অনুকে জিজ্ঞেস করল, কি ভাবছিস অনু? ভালোবাসার শিক্ষা এত ভয়ঙ্কর কেন হয় বলো? আবারও সে একই কথা জিজ্ঞেস করছিস? বলো না, খুব জানতে মন চাচ্ছে। কাউকে গভীরভাবে ভালোবাসলে এর ফলাফল ভয়ঙ্কর হয় অনু। ভালোবাসার মধ্যে একজন শিক্ষক আর একজন স্টুডেন্ট। একজন ভালোবাসার মানটা খুব বোঝে, আর আরেকজন অল্প বুঝলে অবুঝ হয়। তাই সেই অবুঝকে বোঝাতে হলে ভালোবাসার শিক্ষা হতে হয়, ভালোবাসার শিক্ষা দিতে হয়। আর সেই ভালোবাসার শিক্ষা কখনো সাধারণ হয় না, খুব ভয়ঙ্কর হয়। অনু হা করে আদ্রের কথা শুনতে লাগলো। আদ্র মুচকি হেসে অনুকে বলল, এবার বুঝলে অনু? একটু একটু বুঝেছি। ওই একটু একটু তোর জন্য যথেষ্ট। আবারও সবকিছু নীরবে চুপচাপ হয়ে রইল। অনু আদ্রকে জিজ্ঞেস করল, আদ্র, আমাকে বাসায় যেতে দিবা না? যদি যেতে না দিই তাহলে কি করবি? আমার এই ভূতের বাড়িটা ভয় লাগছে। এটা ভূতের বাড়ি না, রাজবাড়ি, পুরনো বাড়ি। আর আমি তোর সঙ্গেই আছি, তা ভয় করছে তোর? আদ্র, বাসায় আমার আম্মু আব্বু চিন্তা করছে। আমার আম্মু আব্বুর কথাও তো একটু ভাবো। আর আঙ্কেল খালামণি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে তুমি দেশে ফিরে এসছো। এখনো তুমি তাদের সাথে দেখা করনি, ব্যাপারটা ভালো দেখায় না আদ্র। ঠিক আছে, কাল তোকে তোর বাসায় পৌঁছে দেবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। অনু আদ্রকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলল, তুমি খুব ভালো আদ্র। অনু নিচ থেকে জড়িয়ে ধরায় আদ্র খুশি হলো। আদ্র অনুকে জড়িয়ে ধরে বলল, তোর কাছে যদি মনে হয় আমি ভালো, তাহলে আমি ভালো। আমি ভালো বললে তুমি ভালো, আর আমি খারাপ বললে তুমি খারাপ? এটা কেমন কথা আদ্র? জানি না। অনু আদ্রকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে আদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্র অনুকে জিজ্ঞেস করল, এমন করে কি দেখছিস? তোমাকে দেখছি। যেমন করে দেখছিস মনে হচ্ছে আমাকে এর আগে কখনো দেখিসনি। তুমি ভীষণ পাগল আদ্র। তোর জন্যই তো পাগল হয়েছি। নিজে তো পাগল হয়েছো, সাথে আমাকেও পাগল বানিয়েছো। তার মানে তুই বলতে চাইছিস আমার জন্য তুইও পাগল হয়েছে অনু? হ্যাঁ, তোমার জন্যই তো পাগল হয়েছি। অনুর কথা শুনে আদ্র হাসতে লাগলো। অনু আদ্রকে অবাক হয়ে জিজ্ঞেস করল, হাসছো কেন আদ্র? এমনি। এমনি এমনি কেউ হাসে? এই গভীর রাতে আমার সাথে এখন বাইরে যাবে অনু? এত রাতে বাইরে যাব কেন? যদি রাস্তায় ভূত থাকে? অনু আদ্রের কথা শুনে হেসে ফেলল। গভীর রাতে আদ্র এবং অনু পাশাপাশি হেঁটে চলেছে। আদ্র গভীরভাবেই অনুর হাত ধরে হাঁটছে। অনু আদ্রের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসছে। আদ্র অনুর দিকে হঠাৎ করে তাকালে অনু মুচকি হাসি থামিয়ে দিল। অনুর হাসি থামানো দেখে আদ্র অনুকে বলল, তোর হাসিটা ভালোই লাগছিল তো, আবার মুখটা অনু করলি কেন? তুই তো আমাকে বকা দিবি। আমি বোকার মতো কেন এত হাসছি? পাগল হলাম নাকি? বা অনু, তুই তো আমাকে ভালো বুঝে ফেলেছিস দেখছি। আর এত উন্নতি কিভাবে হলো? তোমাকে ভালোবাসি আর তোমাকে বুঝবো না, এইটা কি করে হয়? আগে অবশ্য তোমাকে বুঝতাম না, এখন বুঝতে পারি।
কিন্তু তুই আমাকে এখনো বুঝতে পারিসনি অনু। কেন? আমি তোমাকে বুঝতে পারিনি? না, পারিসনি। তোর হাসি আমার কাছে কখনো বোকার মতো মনে হয় না, বরং তোর হাসি আমার কাছে ভালো লাগে, একটু বেশি ভালো লাগে। আদ্রের কথা শুনে অনু খুশি হলো, কিন্তু কিছু বলল না। রাতের আকাশে মস্ত বড় ঝলমলে চাঁদ উঠেছে। চাঁদের চারপাশে তারাগুলো ঝিকমিক করছে। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে। সেই বাতাসের সাথে অনুর খোলা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ছে। এতে অনু বেশ বিরক্ত হচ্ছে। রাস্তার আশেপাশে কেউ নেই, সব নীরব, নিস্তব্ধতায় ছেয়ে আছে। আদ্রর নিজের বাম হাতের সিলভার ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 2:23 বাজে। আদ্র অনুর হাত ধরে হাঁটতে হাঁটতেই অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে অনুকে ডাক দিল। এই অনু। হ্যাঁ বলো আদ্র। আমি তোকে আগে গান শোনালেও তুই কিন্তু কখনো আমাকে আগে গান শোনাসনি। একটা গান শোনাবি? কিন্তু আমি তো গান গাইতে পারি না আদ্র, কিভাবে তোমাকে গান গেয়ে শোনাবো? তোর যে গানটা বেশি ভালো লাগে ওই গানটা আমাকে গিয়ে শোনা। তুই গান গাইতে না পারলে কি হয়েছে, একবার গান গিয়ে চেষ্টা তো করতে পারিস, অন্তত আমার জন্য। ঠিক আছে আদ্র, কিন্তু আমার গানের গলা যদি ভালো না হয় তাহলে কিন্তু তুমি হাসতে পারবে না। প্রমিস করো হাসবে না? হ্যাঁ, প্রমিস করলাম, হাসবো না। এবার গান গিয়ে শোনা, আমি অপেক্ষা করে আছি তো। অনু আদ্রের হাত ধরে আরো শক্ত করে ধরে আদ্রের দিকে তাকিয়ে গান গাইতে লাগলো। আদ্র এতক্ষণ অনুর সাথে হাঁটলেও এবার থেমে গেল। আদ্র হঠাৎ দাঁড়িয়ে পড়ায় অনু আদ্রের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, গান ভালো হয়নি? তুই জানিস অনু, তুই কত ভালো গেয়েছিস? না, জানি না তো। অবশ্য তোমার জন্য গান গেয়েছি, তাই হয়তো ভালো হয়েছে। মন থেকে গান গাইলে গান গাও কখনো খারাপ হতে পারে না অনু, চাইলেও খারাপ হতে পারে না। গানের প্রতিটা লাইন কিন্তু আমি তোমার জন্য গেয়েছি আদ্র, শুধু তোমার জন্য। আমার জন্যই তো গাইবি, আর কার জন্য গাইবি? নাকি পাশের বাড়ি আন্টির জন্য গাইবি? তুমি এভাবে আমাকে বলতে পারলে আদ্র? তোকে কি বলতে পারলাম? এই যে তোমার জন্য নাকি পাশের বাসার আন্টির জন্য গিয়েছি কিনা। মজা করছি না মনু, মন খারাপ করিস না। অবশ্য আমার অনু মন খারাপ করে মুখ ফুলে রাখলে চাটা দেখতে একদম গোল আলুর মতো লাগে। কি আমি গোল আলু? হ্যাঁ, তা নয় তো কি। অনু আদ্রের পিঠে জোরে কিল দিল। আদ্র ব্যথা পেয়ে পিঠে হাত দিয়ে বাচ্চার মতো মুখ করে অনুর দিকে তাকিয়ে বলল, অনু তুই আমাকে এভাবে মারলি? জানিস কত ব্যথা পেয়েছি? বেশ করেছি। অনু খুশিতে লাফাতে লাফাতে হাঁটতে লাগলো, কিন্তু অনুর পায়ে হাই হিল পরে থাকায় অনু হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলে আদ্র অনুকে সাথে সাথেই শক্ত করে চেপে ধরল। আদ্র অনুকে ধমক দিয়ে রাগী স্বরে বলল, এত লাফালাফি কেন করছি অনু? আরেকটু হলে তো পড়ে গিয়ে ব্যথা পেতি। আমি পড়ে যেতে নিলেও তুমি আমাকে ধরে ফেলবে এই আশায় তো কোনো দ্বিধা ছাড়াই লাফাচ্ছিলাম। আমি যদি না ধরতাম তাহলে কি হতো? কি আর হতো, পড়ে গিয়ে ব্যথা পেতাম, কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ধরে ফেলবে। অনুর কথা শুনে অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর অনু আদ্রের দিকে তাকিয়ে হাসতে লাগলো। আদ্র অনুকে সোজা করে দাঁড় করিয়ে দিল। এমন সময় আদ্রের ফোন বেজে উঠল। আদ্রর ফোনটা পকেট থেকে বের করে দেখলো আদ্রের বাবা ফোন করেছে। অনু আদ্রকে জিজ্ঞেস করল, কে ফোন করেছে আদ্র? বাবা ফোন করেছে। আঙ্কেল ফোন করেছে, তাহলে ফোনটা ধরো। ধরতে ইচ্ছে করছে না। আদ্র, আঙ্কেল নিশ্চয়ই তোমাকে নিয়ে চিন্তা করছে, ফোন ধরে দেখো তিনি কি বলেন। আদ্র অনিচ্ছা নিয়েই ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বাবা, বড় কি বলবে? তুমি দেশে ফিরে এসেছো আদ্র? হ্যাঁ বাবা, আমি দেশে ফিরে এসেছি। কই, আমাকে তো একবারও জানালে না। আর তোমার তো আরও 3 বছর পর দেশে আসার কথা, এত তাড়াতাড়ি চলে এলে কেন? তোমার পড়াশোনার যে কি পরিমাণ ক্ষতি হবে তা তোমার কোনো ধারণা আছে? ধারণা থাকলেও আমার কিছু যায় আসে না বাবা। আমার লন্ডনে ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছি। এখানে এত কথা বলার কি আছে আমি তো বুঝতে পারছি না। তুমি দেশে এসেছো ভালো কথা, কিন্তু তুমি অনুকে তুলে নিয়ে গিয়ে কোথায় গেছো? অনুর মা বাবা কত চিন্তা করতে পারে তুমি জানো না? অনুর মা বাবার কাছে আমি লজ্জায় কিছু বলতেও পারছি না। আমার ছেলে কিনা তার কাজিনকে বিকেলবেলা কাউকে না বলে তুলে নিয়ে গেল। অনু ভালো আছে বাবা, অনু যে তোমরা চিন্তা করো না। আমি কাল সকালে অনুকে ওর বাসা পৌঁছে দেবো। কাল সকালে মানে? আদ্র, তুমি এসব কি বলছো? অনু তোমার কাজিন হয়,
একটা অবিবাহিত মেয়েকে তুমি তুলে নিয়ে চলে গেলে লোকজন শুনলে কি বলবে? লোকজনের কথা আমি পাত্তা দিই না বাবা, এখন ফোনটা রাখছি। আদ্র, আমার কথা শুনো। আদ্র ফোনটা কেটে দিল। অনু আদ্রকে জিজ্ঞেস করল, আঙ্কেল কি বললো আদ্র? কিছু না, চল ফিরে যাই। কোথায় যাব? আমাকে বাসায় দিয়ে আসবে? আমি কি একবার তোকে এই কথা বলেছি? তাহলে কোথায় যাব? পুরনো রাজবাড়ি, তোর মতে সেই ভূতের বাড়ি। আমার ওই বাড়িটার ভয় লাগে। অন্য কোনো বাসায় চলো না আদ্র, কোনো নর্মাল বাড়ি। একদমই না, ভূতের বাড়িতে তোর সাথে থাকতে আমার বেশ ভালো লাগছে। যে ভালো লাগে অন্য বাড়িতে পাওয়া যাবে না, অসম্ভব। আদ্রের কথা শুনে অনুর শরীর কাঁপতে লাগলো। অনুর শরীর কাঁপছে দেখে আদ্র বুঝতে পারলো অনু আর হাঁটতে পারবে না। তাই আদ্র অনুকে কোলে তুলে নিল। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। আদ্র অনুকে নিয়ে আবারও সেই রাজবাড়িতে চলে গেল। অনুকে আগের রুমের বিছানায় বসিয়ে দিয়ে আদ্র অনুর পাশে বসে সিগারেটে আগুন ধরিয়ে সিগারেট খেতে লাগলো। অনু কাশতে লাগলো। কাশতে কাশতেই অনু বড় বড় চোখ করে আদ্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আদ্র তুমি তো আগে কোনোদিন সিগারেট খেতে না, তাহলে এখন সিগারেট খাচ্ছ কেন? আদ্র অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকালো। তারপর সিগারেট খেতে খেতে অনুকে শান্ত সুরে বলল, তোর থেকে দূরে থাকার পর এই সিগারেটটাই আমার একমাত্র সঙ্গী। এখন আমি সিগারেট ছেড়ে কী করে থাকি বলো না? আমার এটা অভ্যেস হয়ে গেছে। আদ্রের কথা শুনে অনুর ভীষণ কান্না পাচ্ছে। এদিকে আদ্র সিগারেট খাচ্ছে, এটা অনু নিজ চোখে দেখে অনুর সহ্য হচ্ছে না। অনু আদ্রের হাত থেকে খপ করে সিগারেট কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। আদ্র গম্ভীর স্বরে অনুকে জিজ্ঞেস করল, সিগারেটটা তুই ফেলে দিয়ে কেন অনু? তুমি আর কোনোদিনও সিগারেট খাবে না আদ্র, কোনোদিনও না। তখন তোমার কাছে আমি ছিলাম না, তাই তুমি সিগারেটকে নিজের সঙ্গী বানিয়েছিলে। কিন্তু এখন আমি তোমার কাছে আছি, তাই তোমাকে আমি সিগারেট খেতে কিছুতেই দিব না। কিন্তু এতদিনের অভ্যেস কি করে ছাড়বো? সিগারেট তোমার 2 বছরের অভ্যাস, কিন্তু আমি তোমার কত বছরের অভ্যাস আদ্র? আমার জন্য সিগারেট খাওয়া ছাড়তে পারবে না? তুই আমার ছোটবেলার অভ্যেস অনু, বছরের পর বছরের অভ্যেস। সেই অভ্যাসটাকে আমি চাইলেও ছাড়তে পারবো না। সিগারেট ছাড়তে পারবো, কিন্তু তোকে কখনো ছাড়তে পারবো না। এতটা ভালোবাসো আমায়? তোর যা মনে হয়। ঘুমাবে না আদ্র? আমি একটু পরে অন্য রুমে গিয়ে শুয়ে পড়বো, তুই শুয়ে পড়। না না, তুমি অন্য রুমে যেও না, আমার ভয় করবে। ভয় করবে কেন? ভূত আসবে তাই। আদ্র অনুর কথা শুনে হাসল। অনু কতটা ভীতু হলে এমন বোকা বোকা কথা বলতে পারে তা ভেবেই বেশি হাসি পাচ্ছে। আদ্র হেসে অনুকে বলল, পাগলি মেয়ে একটা। আচ্ছা, আমি কোথাও যাব না, সবাই শুয়ে পড়বো, তুই ভয় পাস না কেমন? অনু আদ্রের কথা শুনে আদ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে শুয়ে পড়ল। আদ্র অনুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে অনুর চোখে ঘুম চলে আসলো। সকালবেলা আদ্র অনুকে গাড়ি করে অনুর বাসার সামনে পৌঁছে দিল। অনু আদ্রকে জিজ্ঞেস করল, আদ্র আমাদের বাসার ভেতরে আসো। না অনু, পরে একদিন আসবো। অনু মন খারাপ করে আদ্রের দিকে তাকিয়ে রইল। আদ্র অনুর মন খারাপ দেখে জিজ্ঞেস করল, কি হলো অনু, মন খারাপ কেন তোর? এমনি। আদ্র গাড়ির সিটের পাশ থেকে একটা বক্স বের করে অনুর হাতে ধরিয়ে দিল। অনু হাতের বক্সটার দিকে কিছুক্ষণ তাকিয়ে আদ্রকে জিজ্ঞেস করল, এই বক্সে কি আছে আদ্র? বাসায় গেলে দেখে নিস অনু। আচ্ছা। আবারও আমাদের দেখা হবে অনু। আদ্র গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। অনু গালে হাত দিয়ে আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বাসায় পৌঁছালো। অনু হাতে বক্স নিয়ে বাসায় পৌঁছানোর সাথে সাথেই অনুর মা আমেনা বেগম অনুকে দেখতে পেয়ে দ্রুত জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরার ফলে অনুর হাত থেকে বক্সটা হাত ফসকে পড়ে যায়। আমেনা বেগম বিচলিত স্বরে কান্না করে অনুকে বলতে লাগলো, অনু মা, তুই ঠিক আছিস তো? আদ্র তোকে কোথায় তুলে নিয়ে গিয়েছিল? আমার মেয়েটাকে এভাবে কেন আদ্র নিয়ে গিয়েছিল? আমি কত চিন্তা করছি। অনু কিছুটা ঘাবড়ে গেলেও আমেনা বেগমকে শান্ত স্বরে বলল, আম্মু, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আর আদ্র ভাইয়া আমার উপর রেগেছিল, তাই শাস্তি দেওয়ার জন্য তুলে নিয়ে গেছিল। কিন্তু আম্মু, তুমি এটুকু বিশ্বাস করো, আদ্র ভাইয়া আমার কোনো ক্ষতি করেনি।
শুধু সারা রাত কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল, কারণ কেন আমি তার ফোন ধরিনি তাই। আদ্র অনুকে কোনো শাস্তি দেয়নি, তবুও অনু আমেনা বেগমকে মিথ্যা বললেও ঝামেলা। আমেনা বেগম অনুর কথা বিশ্বাস করে ফেলে। আমেনা বেগম বলল, এই ছেলেটার এত রাগ কেন আমি বুঝি না। একটু কারণের জন্যই আমার মেয়েকে এভাবে শাস্তি দিবে? আমি আজকে আপাকে সব খুলে বলবো। না আম্মু, খালামণিকে কিছু বলার দরকার নেই, তুমি আদ্র ভাইকে ক্ষমা করে দাও। অনু, তুই এই কথা বলছিস? হ্যাঁ আম্মু, আমি এই কথা বলছি। অনুর বাবা আরমান রহমান ঘর থেকে বেরিয়ে অনুকে দেখে রাগী স্বরে জিজ্ঞেস করল, অনু, তোকে আদ্র কেন কিডন্যাপ করেছে? আব্বু তুমি রেখে যাচ্ছ কেন? আদ্র ভাই আমাকে কিডন্যাপ করেনি আব্বু, এমনি শুধু কান ধরে শাস্তি দেওয়ার জন্য নিয়ে গেছিল। আমি আদ্র ভাইয়ের ফোন ধরিনি তো, এজন্য। আমাকে তোরা ভুলভাল বুঝাবি আর আমি বুঝে নিব? আমি আদ্রকে খুব ভালো ছেলে মনে করতাম, কিন্তু সে এত খারাপ আগে জানতাম না। আর সামান্য ফোন না ধরার জন্য এইভাবে বাসা থেকে তুলে নিয়ে যায়? আব্বু তুমি আদ্র ভাইকে ভুল বুঝছো। চুপ থাক। আর মাটিতে এগুলো কি পড়ে আছে? অনু নিচের দিকে তাকিয়ে দেখলো আদ্রের দেয়া সেই বক্স, আর বক্স থেকে চুড়ি আর চকলেট ফ্লোরে পড়ে ছড়াছড়ি করছে। আদ্র তার মানে আমাকে চুরি করা চকলেট দিয়েছে, কিন্তু এখন আমি কি করি? আব্বু তো এই চুরি চকলেট দেখলে এখন আমাকে অনেক বকা দেবে। আরমান রহমান মাটি থেকে বক্সটা তুলে দেখলেন অনেক চকলেট আর চুড়ি। এতগুলো চকলেট আর চুড়ি দেখে আরমান রহমান অবাক হলেন। তিনি অনুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, এগুলো তোকে কে দিয়েছে অনু? আব্বু এগুলো কি হলো, বলছিস না কেন? এগুলো তোকে আদ্র দিয়েছে? হ্যাঁ আব্বু, আদ্র ভাইয়া কিনে দিয়েছে। আরমান রহমান মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকালেন, তারপর রেগে বক্সটা ছুঁড়ে মাটিতে ফেললেন। সবগুলো চুরি চকলেট এখানে সেখানে পড়ে আবারও ছড়িয়ে গেল। অনু আরমান রহমানের রাগ দেখে ভয় পেয়ে গেল। আরমান রহমান রেগে গিয়ে আমেনা বেগমকে বলল, আমেনা, তোমার মেয়েকে ঘরে নিয়ে যাও। অনু, তোর আব্বু রেগে গেছে। কিন্তু কেন আম্মু? গতকাল বিকেলে আদ্রতকে তুলে নিয়ে যাওয়ার পর পাড়া প্রতিবেশীরা নানান কথা আমাদের বলতে লাগে। আদ্রতকে তুলে নিয়ে যেসব প্রতিবেশীরা দেখে ফেলে, আর সেই সব তার বাবাকে সব বলে দেয়। এখন কি হবে আম্মু? কিচ্ছু হবে না, কিছুদিন পর দেখবি তোর বাবার রাগ চলে গেছে। তুই আপাতত বাসার বাইরে বের হবি না। ঠিক আছে আম্মু। আমেনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর অনু বিছানায় বসে চোখের জল ফেলতে লাগে। আদ্র কত শখ করে অনুর জন্য চকলেট চুরি কিনলো, আর অনুর বাবা তা ফেলে দিল। অনু তা মানতে পারছে না। অনুর ফোন বেজে চলেছে। আদ্র যখন অনুকে তুলে নিয়ে যায় তখন অনুর ফোনটা বিছানায় পড়ে থাকে। এখনও ফোনটা বিছানায় রয়েছে। অনু চোখের জল মুছে ফোনটা হাতে নিয়ে দেখল পল্লব ফোন করেছে। এত কিছুর মাঝে পল্লবের কথা অনু ভুলেই গিয়েছিল। কল রিসিভ করে অনু বলল, হ্যালো পল্লব, বলো। এই অনু, তোমাকে আমি কতবার ফোন করেছি, তার কোনো ধারণা আছে তোমার? ফোন কেন ধরোনি? আর শুনলাম কাল রাতে তুমি বাসায় ছিলে না, কোথায় গিয়েছিলে? আমি বাসায় ছিলাম না, তা তুমি কি করে জানলে? তোমার বাসায় আমি গিয়েছিলাম, সেখানে তোমার খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি বাসায় নেই। ফোন ধরোনি কেন? আসলে পল্লব, আমার ফোনটা বাসায় ছিল। ফোন বাসায় রেখে তুমি রাতে কোথায় গিয়েছিলে? পল্লব, আমি আসলে আদ্রের সাথে ছিলাম। অনুর মুখে কথাটা শুনে পল্লবের বুকের ভেতরটা ধক করে উঠল। কিছুক্ষণের জন্য পল্লব স্তব্ধ হয়ে গেল। পল্লব কথা বলছে না দেখে অনু পল্লবকে জিজ্ঞেস করল, হ্যালো পল্লব, তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ অনু, শুনেছি। কি যেন বললে? ও হ্যাঁ, আদ্রের সাথে ছিলে। আদ্র ফিরে এসেছে? আদ্র কখন লন্ডন থেকে এসেছে অনু? হ্যাঁ, গতকাল আদ্র দেশে ফিরে এসছে। আদ্র কি তোমাকে টাচ করেছে অনু? এসব কি ধরনের কথা পল্লব? পল্লব যেন মুখ ফুসকে কথাটা বলেই ফেলেছে, তাই নিজেকে দ্রুত স্বাভাবিক করে বলল, আই এম সরি অনু। ইটস ওকে, আমি এখন ফোন রাখলাম, বাই। অনু বিরক্তি নিয়ে ফোন রেখে দিল। পল্লব একটু বেশি পার্সোনাল কথা অনুকে জিজ্ঞেস করেছিল, যা অনুর একদমই পছন্দ হচ্ছিল না। এদিকে অনু ফোন কেটে দেয়ায় পল্লব হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ নিজের ফোনের দিকে তাকিয়ে রইল।
পল্লবের বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। পল্লব আপন মনে বলতে লাগলো, অনুরাত্রে চলে এসেছে, হ্যাঁ এখন কি অনু আমাকে ভুলে যাবে? আমাদের ফ্রেন্ডশিপটাও কি নষ্ট হয়ে যাবে? আমি যে অনুকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে কথাটা অনুকে আজ পর্যন্ত বলতে পারলাম না। যদি অনু আমাকে ভুল বুঝে, এই ভয়ে আর বলা হলো না আমার ভালোবাসার কথাটা। আদ্র আশায় অনু আমার থেকে দূরে সরে যাবে না তো? তাহলে আমার কি হবে? আমি যে অনুর সাথে কথা না বলে থাকতে পারি না। আদ্র নিজের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে আছে। নিজের কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে গম্ভীরভাবে আদ্র বসে আছে। সামনে আদ্রের বাবা আনোয়ার হোসেন দাঁড়িয়ে আছেন। রেহেনা পারভিন তার ছেলে আসাতে অনেক খুশি, কিন্তু আপাতত আনোয়ার হোসেনের রাগ দেখে তিনি চুপ করে আছেন। আনোয়ার হোসেন আদ্রের উপর যথেষ্ট ক্ষেপে রয়েছেন। তাই আনোয়ার হোসেন আদ্রকে গম্ভীর স্বরে বলল, এভাবে মান সম্মান ধুলোয় না মিশালে তোমার শান্তি হচ্ছিল না আদ্র? মান সম্মান নষ্ট কি আছে বাবা? আমি তো বললাম আমি কোনো ভুল করিনি, তাও কেন বারবার একই কথা বলছো তুমি? অনু তোমার খালাতো বোন হয় আদ্র। তুমি কি না অনুকে এভাবে সকলের সামনে তুলে নিয়ে কোথাও গায়েব হয়ে গেলে, আবার বলছো তুমি কিছু ভুল করনি? বাবা, অনু আমার খালাতো বোন হয়, মানে আমার কাজিন হয়। অনু আমার নিজের বোন না। অনুর ওপর আমার অধিকার আছে, আর সেই অধিকার বোধ থেকে আমি অনুকে নিয়ে গিয়েছিলাম। এখন তুমি অধিকার বোধ দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি, আর আমি তোমাকে কিছু বলতে চাই না বাবা। কি বলতে চাও? আদ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার হোসেনের সামনে দাঁড়িয়ে বলল, বাবা আমি অনুকে ভালোবাসি, আমি অনুকে বিয়ে করতে চাই। আদ্র অনুকে বিয়ে করতে চায়। এই কথাটা আদ্রের মুখ থেকে শুনে আনোয়ার হোসেন রেগে গেলেন। তাই রাগের ফলস্বরূপ আনোয়ার হোসেন আদ্রের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আদ্র কখনো ভাবেনি তার বাবা আজ তাকে এভাবে থাপ্পড় দিবে। যে বাবা কখনো আদ্রের গায়ে হাত তোলেনি, আজ সেই বাবাই আদ্রকে থাপ্পড় দিল। এদিকে আদ্রের মা রেহেনা পারভিনও এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আদ্র ব্যথিত স্বরে অবাক হয়ে আনোয়ার হোসেনকে বলল, বাবা তুমি ওকে মারলে? হ্যাঁ মারলাম। তুই কি করে বললি যে তুই অনুকে বিয়ে করতে চাস? মুখে একবারও আটকালো না? নেহাতি তোরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস, তাই তোদের আমি কিছু বলতাম না। কাজীরা গল্প আড্ডা করে ভেবে এত কিছু মনে করতাম না, কিন্তু আজ তুই বেশি অতিরিক্ত করে ফেলেছিস। অনুদের পরিবারের স্ট্যাটাস আর আমাদের পরিবারের স্ট্যাটাস আকাশ পাতাল তফাৎ। অনু মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি কখনো আমার ছেলের বিয়ে কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে দিব না। তুমি আমার বোনের পরিবার নিয়ে আর একটা বাজে কথাও বলবে না। আমার বোন তোমার খায়ও না পরেও না। আনোয়ার হোসেন রেহেনা পারভিনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বাহ, যেমন ছেলে তেমন তার মা। মায়ের যদি এরকম কথাবার্তা হয় তাহলে ছেলেও তো তেমনই হবে। আদ্র চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে আনোয়ার হোসেনকে বলল, বাবা প্লিজ তুমি মাকে কিছু বলো না, আমাকে যা বলার বলো, কিন্তু মাকে কিচ্ছু বলো না। কেন বলবো না? তোর মায়ের অতিরিক্ত আশকারা পেয়েই তো তুই এমন বেয়াদব হয়েছিস। আদ্র, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি অনুকে আমার ঘরের পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নিব না। তুই অনুকে ভুলে যা। অনু তোর কাজিন, ঠিক সেই সুবাদে কাজিন হয়েই থাকবে। আমি দেশের নামকরা বিজনেসম্যানের মেয়ের সাথে তোর বিয়ে দিব। আদ্র একটা তাচ্ছিল্যের হাসি হেসে আনোয়ার হোসেনকে বলল, নাম করা বিজনেসম্যানের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বাবা। আমার অনুকেই লাগবে। তুমি অনুকে পুত্রবধূ হিসেবে মানো বা না মানো, আমি অনুকেই বিয়ে করব। ভালোবাসি স্ট্যাটাস মানে না বাবা, স্ট্যাটাস মানে না। আমি অনুকে ভালোবাসি, তাই আমি অনুকেই বিয়ে করব। তুমি আমাকে আটকাতে পারবে না। আদ্র সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। আদ্রের মা রেহেনা পারভিনও আদ্রের রুমের দিকে ছুটল। আনোয়ার হোসেন ভাবতেও পারছেন না যে আদ্র অনুর জন্য এতটা পাগল হয়ে গেছে। কি করে তিনি আদ্রকে আটকাবে, সেই চিন্তায় মাথায় ঘুরতে লাগলো। আদ্র নিজের রুমে এসে রেগে পাশে রাখা বড় ফুলদানিটা আছড়ে ভেঙে ফেলল। ফুলদানিটা টুকরো টুকরো হয়ে গেল। আলমারির আয়নাটাও গিটার দিয়ে ভেঙে ফেলল। আদ্রের সবচেয়ে প্রিয় গিটারটাও আদ্র আছড়ে ভেঙে টুকরো করে ফেলল। রেহেনা পারভিন আদ্রের রুমে এসে ভয় পেয়ে আদ্রের হাত ধরে থামিয়ে দিয়ে বলল, আদ্র এসব কি করছিস তুই? রুমের জিনিসপত্র ভেঙে ফেলছিস কেন? থাম বাবা, এগুলো ভাঙলে কোনো সমাধান হবে না। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখিস। কিচ্ছু ঠিক হবে না মা,
কিচ্ছু ঠিক হবে না। বাবা কি করে অনু আর আমার সম্পর্কটা অস্বীকার করতে পারলো? আমি অনুকে ভালোবাসি যেন বাবা কি করে আমাকে এতগুলো কথা শুনতে পারলো? আমার চাও পাওয়ার কি কোনো কিছু বাবার কাছে কোনো মূল্য নেই? মা, আমি যদি অনুকে না পাই আমি কিন্তু সব কিছু ধ্বংস করে ফেলবো, নিজেকেও শেষ করে দেবো। না বাবা, এমন কথা বলে না, শান্ত হ। তোর বাবার আপত্তি থাকলে কি হবে? আমি তো অনুকে মন থেকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছি। তুই অনুকে বিয়ে করে নিয়ে আয় বাবা। আমার বোনের মেয়েটা আমার ছেলের বউ হবে, তা ভাবতে আমার যে খুশি লাগছে। রেহেনা পারভিনের কথা শুনে আদ্রের রাগ কমে গেল। আদ্রের খুশি হয়ে রেহেনা পারভিনকে বলল, সত্যি মা, অনুকে তুমি মেনে নিয়েছো? হ্যাঁ রে বাবা, অনুকে আমি মেনে নিয়েছি। লাভ ইউ মা, এই জন্য তোমাকে এত ভালোবাসি। পাগল ছেলে আমার। আচ্ছা, আমি তোর জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি, আর মন খারাপ করে থাকিস না। ঠিক আছে মা। রেহেনা পারভিন আদ্রের রুম থেকে চলে গেলেন। আদ্র নিজের বিছানায় বসে অনুর নাম্বারে ডায়াল করে কল দিল। অনুর ফোনটা বেজে উঠল। অনু ঘরের জানালার কাছে দাঁড়িয়েছিল। বিছানা থেকে ফোন বেজে ওঠার শব্দ পেয়ে অনু মোবাইল হাতে নিয়ে দেখল আদ্র কল করেছে। অনু ফোন রিসিভ করে বলল, হ্যালো আদ্র? তোর বাসায় কোনো ঝামেলা হয়নি তো অনু? আদ্র, আমি বাসায় আসার পর থেকেই আব্বু আমাকে অনেক বকেছে। আদ্র, তোমাকে আব্বু ভুল বুঝছে। আব্বু ভাবছে তুমি বাজে ছিলে। কি থেকে কি হয়ে গেল বলো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার খুব চিন্তা হচ্ছে, মাথা কাজ করছে না। আমি থাকতে তোর এত চিন্তা কিসের? আচ্ছা অনু, তুই আমাকে বিয়ে করবি? আজকে রাতে আমি তোকে বিয়ে করতে চাই। অনু আদ্রের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। মুখে কোনো কথা আসছে না। আদ্র আবারও অনুকে জিজ্ঞেস করল, কি হলো, কিছু বলছিস না কেন অনু? আদ্র, আব্বু জানলে কি হবে? কি হবে? কিছুই হবে না। আব্বু আমাদের বিয়ে মেনে নেবে না আদ্র, কিছুতেই মেনে নেবে না। আমার ভীষণ ভয় করছে আদ্র। অনু, তোর ভয় আমি দূর করে দেবো, আর কোনো কথা নাই। আজকে রাতে আমরা বিয়ে করছি। আদ্র, আমি তোমাকে কিছুদিন পর বিয়ে করি। আমি আসলে মানসিকভাবে বিয়ের জন্য তৈরি নই। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কিন্তু আমি তোকে আজ বিয়ে করতে চাই অনু। বিয়ে করতে হলে আবার মানসিকভাবে তৈরি হওয়ার কি আছে? আদ্র, সামনে আমার এক্সাম, আমাকে অনেক পড়তে হবে। এই অসময়ে বিয়ে করতে আমি চাই না। আমার বাবার অমতে আমি কি করে তোমাকে বিয়ে করি তুমিই বলো? বাবা বিয়েটা মেনে নেবে না। বাবার রাগ আগে কমেনি, তারপর না হয় তুমি আমাকে বিয়ে করো, তখন বাবা এত রেগে যাবে না। তার মানে তুই বলতে চাইছিস তুই আমাকে বিয়ে করবি না? এটাই কি বলতে চাইছিস? আদ্র, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার কাছে কিছু টাইম চাইছি। এইটুকু সময় আমাকে দিবে না? ওকে, তোর যত টাইম লাগে তুই নেই, কিন্তু আজ হোক বা কাল আমি তোকেই বিয়ে করবো অনু। আদ্র ফোন কেটে দিল। অনুর ভয়ে হাত পা কাঁপছে। আদ্র এত তাড়াহুড়ো করে বিয়ে কেন করতে চাইছে অনু বুঝতে পারছে না। এদিকে অনুর বাবা ভীষণ রেগে আছে। সামনে কি হবে অনুর জানা নেই। গভীর রাতে অনু ড্রয়িং রুমে গিয়ে আদ্রের দেয়া চুড়ি আর চকলেটগুলো কুড়িয়ে নিয়ে নিজের রুমে নিয়ে আসলো। তারপর চকলেট চুড়িগুলো টেবিলে রাখলো। টেবিলে রাখা চুড়ি আর চকলেটগুলোর দিকে তাকিয়ে অনু মুচকে হাসলো, এই ভেবে যে আদ্র অনুকে ঠিক কতটা ভালোবাসে। অনু আদ্রের দেয়া চকলেটগুলোর প্যাকেট খুলে খেতে শুরু করলো। এদিকে গভীর রাত হওয়া সত্ত্বেও আদ্রের চোখে ঘুম নেই। অনুকে আবারও একটা ফোন দিতে মন চাইছে, কিন্তু অনুর ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে আদ্র আর ফোন দিল না। আদ্র বারান্দায় গিয়ে চেয়ারে বসে রইল। নিজের এক গালে হাত দিয়ে অন্য কিছু ভাবার চেষ্টা করলেও বারবার অনুর চিন্তায় আদ্রের মাথায় আসছে। আদ্র মনে মনে বলল, কেন অনু তুই এমন করছিস? বিয়েতে রাজি হলে কি এমন হতো? আমি তো তোকে কোনোভাবে হারাতে চাই না। তুই কি বুঝিস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না? নাকি বুঝো না বোঝা বান করিস? আদ্র মন খারাপ করে গান গাইতে লাগলো। আদ্র গান গাইতে গাইতে চারির চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। হয়তো স্বপ্নে অনুকে দেখার ইচ্ছেটা আদ্রের মনে প্রবল হচ্ছে। বেশ কিছুদিন অনুকে বাড়ির বাইরে যেতে দেয়া হয়নি। আজ বাইরে যাওয়ার পারমিশন অনু পেয়েছে, তাই আজ অনেকদিন পর অনু ভার্সিটিতে গেল। ভার্সিটিতে গিয়েই পল্লবের সাথে অনুর দেখা হলো। পল্লব হেসে অনুর দিকে তাকিয়ে বলল, আসলে তাহলে? কোথায় আসার কথা বলছো? এই যে অবশেষে ভার্সিটিতে আসলে, সেটাই বললাম। তোমাকে খুব মিস করছিলাম।
বন্ধুকে মিস করবে, এটাই স্বাভাবিক। তুমি মিস করনি? পল্লব, আমার ক্লাস আছে, আমি গেলাম। পল্লব অনুর যাওয়ার দিকে তাকিয়ে থেকে হতাশ হলো। এই অনুটা কেন যে পল্লবকে একটু বুঝলো না। আদ্র এসে যাওয়ার পর থেকেই অনু পল্লবের সাথে কম কথা বলে, যা পল্লবের কাছে ভালো লাগছে না। অনু যেতে যেতে ব্যাগের মধ্যে ফোন বেজে উঠল। আদ্র ফোন করেছে। অনু ফোন রিসিভ করার সাথে সাথে আদ্র বলল, কি করছিস অনু? আদ্র, আমি ভার্সিটিতে এসেছি। ব্রেকফাস্ট করেছিস? টাইম পাইনি। কেন করিসনি? না খেলে অসুস্থ হয়ে পড়বি রে বোকানে। কিছু খেয়ে আসতে হয়, এরও কি জানিস না? আমি পরে সময় করে খেয়ে নিব। আদ্র আর কিছু না বলে ফোন কেটে দিল। অনু অবাক হলো, এমনি হঠাৎ করে ফোনটা কেটেও দিবে? অদ্ভুত তো। ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর অনু বের হলে পল্লব অনুকে দেখতে পেয়ে অনুর সাথে সাথে হাঁটতে লাগলো। অনু পল্লবকে জিজ্ঞেস করলো, আমার সাথে কোথায় যাচ্ছ? তোমাকে বাসায় এগিয়ে দেব। দরকার নেই, আমি একা যেতে পারবো। এমন করে বলছো কেন অনু? অনু এবং পল্লব ভার্সিটির মাঠ পেরিয়ে গেটের কাছে আসতেই চোখের সামনে আদ্রকে দেখে অনু অবাক হলো। আদ্র অনুর দিকে একবার তাকাচ্ছে তো একবার অনুর পাশে দাঁড়ানো পল্লবের দিকে তাকাচ্ছে। অনু ভয় পেয়ে গেল, সাথে ঘাবড়েও গেল বেশ। আদ্রের যেই রাগ, এখন কি হবে? অনু, তোর পাশে দাঁড়ানো এই ছেলেটিকে? আদ্র রেগে কথা বলায় অনু ভয়ে কেঁপে উঠল। আদ্রের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। হিংস্র বাঘের মতো আদ্র অনুর দিকে তাকিয়ে আছে। অনু ভয়ে কাঁপা কাঁপা গলায় আদ্রকে বলল, আদ্র, ও হলো আমার বন্ধু পল্লব। বাহ অনু, আমি বিদেশ যাওয়ার পরে আবার নতুন ছেলে বন্ধু জুটি নিয়েছিস, খুব ভালো তো। তোকে আমি এবার বোঝাবো এর ফল কি হতে পারে। অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। এদিকে পল্লব কিছু বুঝতে পারছে না। পল্লব আদ্রকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আদ্রকে দেখেই বোঝা যাচ্ছে আদ্র ভীষণ স্মার্ট এবং রাগী ছেলে। আদ্র দেখতেও পল্লবের থেকে বেশি সুদর্শন। আগে পল্লব ভাবত পল্লবের থেকে বেশি সুন্দর ছেলে মনে হয় কেউই নেই, কিন্তু আজ আদ্রকে দেখে পল্লবের নিজের প্রতি সুন্দরের ধারণা ভেঙে গেল। কারণ পল্লবের থেকেও আদ্র দেখতে অনেক বেশি সুন্দর এবং স্মার্ট। তাই পল্লব আদ্রকে জিজ্ঞেস করল, আপনি অনুর কে হন, আর এভাবে কেন অনুর সাথে কথা বলছেন? আমি অনুর হবু স্বামী। আমার নামটা বলবো? বলি ফেলি, নাহলে আবার চিনবেন কি করে। আমার নাম সম্রাট হোসেন আদ্র। ও হ্যাঁ, আমি অনুর হবু স্বামী তো বটেই, তার সাথে আমি অনুর একমাত্র প্রেমিক। আশা করি বুঝতে পেরেছে আমি অনুর কে হই। পল্লব মন খারাপ করে দাঁড়িয়ে রইল। আদ্রকে পল্লব ঠিক কি বলবে বুঝতে পারছে না। এদিকে আদ্র অনুর দিকে তাকিয়ে অনুর হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, মিস আনিকা হামিদা অনু, আপনার সাথে বোঝাপড়া আমার বাকি আছে, চলুন তাহলে। আদ্র, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আদ্র অনুকে ভার্সিটির সামনে থেকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। পল্লব এখন বুঝতে পারল এই সেই অনুর ভালোবাসার মানুষ আদ্র, যাকে অনু ভীষণ ভালোবাসে। পল্লবের বুকে হাজারো কষ্ট নিয়ে অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। আদ্র অনুকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু পল্লব কিছু বলতেও পারল না। কি বলবে? অনুর উপর যে পল্লবের কোনো অধিকার নেই। এদিকে অনু আদ্রের হাত ছাড়ানোর চেষ্টা করছে। আদ্র এমনভাবে অনুর হাত শক্ত করে ধরেছে যার কারণে অনুর হাতে ভীষণ ব্যথাও করছে। আদ্র গাড়ির দরজা খুলে অনুকে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলল। অনু গাড়িতে হুমড়ি খেয়ে পড়ল। অনু ব্যথা পেলেও কিছু বলল না। অনুর ভীষণ ভয় করছে। অনু আদ্রের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আদ্রকে ভয়ে কিছু বলতেও পারছে না। আদ্র গাড়ি ড্রাইভ করতে করতেই বলল, তাই তো বলি, আমাকে কেন তুই বিয়ে করতে চাস না? নতুন প্রেমিক জুটেছিস না, এর জন্যই আমাকে আর ভালো লাগে না, তাই না? এসব তুমি কি বলছো আদ্র? পল্লব শুধু আমার বন্ধু, এর বেশি কিছু না। একদম চুপ। পল্লব যদি তোর বন্ধু হয় তাহলে তুই আমাকে বিয়ে করতে চাচ্ছিস না কেন? এই পল্লবের জন্য নয়তো কার জন্য? তোর বাবার জন্য? তোর বাবাকে আমি ভয় পাই? তুই আমাকে তোর বাবার মেনে নেওয়ার জন্য মিথ্যে কথা বলছিস। আসলে তুই পল্লবের সঙ্গে প্রেম করিস, তাই আমাকে বিয়ে করতে তোর এত আপত্তি। কি তো অনু, তুই আমাকে চিনিস না। আমি আজই তোকে বিয়ে করব। আমার অগোচরে অন্য ছেলের সাথে তুই মধুর আলাপ করে বেড়াবি আর আমি বসে বসে ললিপপ খাবো।
তা তো হয় না ডিয়ার অনু। আদ্র, তোমার মুখের ভাষা ঠিক করো। আমি পল্লবকে জাস্ট আমার বন্ধু মনে করি, আর কিছু মনে করি না। তুমি বুঝতে কেন চাইছো না? আদ্র গাড়ি থামিয়ে দিল। অনুর কাছে মুখ নিয়ে এসে অনুর গাল চেপে ধরে আদ্র বলল, আমি সবই বুঝতে পারছি, আমার কথা এখন তোর কাছে বিষ মনে হচ্ছে, তাই না? অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলো। কিন্তু আজ যেন আদ্রের অনুর প্রতি কোনো মায়া হচ্ছে না, বরং ভীষণ রাগ হচ্ছে। আদ্র অনুর গাল ছেড়ে দিয়ে শান্ত হওয়ার চেষ্টা করে বলল, জানি শোনো, তুই সকাল থেকে কিছু খাসনি শুনে তোর জন্য আমি নিচের হাতে খাবার বানিয়ে এনেছিলাম। ভেবেছিলাম তোকে গাড়িতে এনে বসে নিচ হাতে খাওয়াবো, কিন্তু তুই তুই কি করলি? আরেক ছেলের সাথে ভাব জমেছিস। ওই পল্লবটা তোর বন্ধু হল কি করে? এই জন্যই কি আমি বিদেশ থাকাকালীন তুই আমার ফোন ধরতি না? অনু, আদ্র, তুমি আমাকে ভুল বুঝছো। পল্লব শুধু আমার বন্ধু। একটা বান্ধবীর বিয়ে বাড়িতে ওর সাথে আমার দেখা হয়, পরে আবার ভার্সিটিতে গিয়ে জানতে পারলাম সে আমার ভার্সিটিতেই পড়ে। পল্লব আবার অনেক ক্লাস সিনিয়র। আমি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইনি আদ্র, বিশ্বাস করো। সে আমাকে একবার গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল, তাই তার প্রতিদান স্বরূপ সে শুধু আমার বন্ধু হতে চেয়েছে, তাই আমি বন্ধু হয়েছি, আর কিছু নয় আদ্র। অনু কান্না করতে করতে কথাগুলো বলছিল। আদ্র বুঝতে পারলো সে অনেক বড় ভুল করে ফেলেছে অনুকে এতগুলো করা কথা বলে। তাই আদ্র অনুর চোখের জল মুছে দিতে লাগলো। অনু আদ্রের দিকে কান্না জড়ানো টলমল চোখে তাকিয়ে রইল। আদ্র শান্ত স্বরে অনুকে মন খারাপ করে বলল, আর কখনো যেন তোর আশেপাশে পল্লব নামে ছেলেকে না দেখি। আমার কথা মনে থাকবে তো? অনু মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ জানালো। আদ্র অনুকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, এখন আর কাঁদিস না অনু, আই এম সরি। স্বপ্ন না জানে আমি তোর উপর বেশি রাগ করে ফেলেছি। তুমি আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছো। আমি খুব ভয় পেয়েছিলাম, এই ভেবে যে তুমি আমাকে হয়তো অনেক ভুল বুঝে ফেলেছো, আমাকে হয়তো আর বিশ্বাস করবে না। আমি তোকে অবিশ্বাস করিনি অনু, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুই আমাকে ধোঁকা দিয়েছিস। আমি তোমাকে ভালোবাসি, তাহলে অন্য কারোর সাথে কেন প্রেম করতে যাব? কেন তোমাকে ধোঁকা দিব? তুই আমাকে খুব ভালোবাসিস অনু? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। আদ্র অনুর দিকে তাকিয়ে অনুর গালে আলতো করে হাত রেখে বলল, তাহলে আমার একটা কথা রাখবি? কি কথা বলো? তোকে আজ আমাকে বিয়ে করতে হবে। আদ্র, আমি তোমাকে সেদিন কি বললাম? আমার সামনে পরীক্ষা। তোকে আমি বিয়ের পরে পড়তে দেবো, তোর পড়াশোনার কোনো অসুবিধা হবে না। বিয়েটা করে ফেললে আর কোনো ভয় থাকবে না অনু, তুই কেন বুঝতে পারছিস না? অনু আদ্রের দিকে তাকিয়ে রইল। আদ্র অনুর হাত নিজের হাতের মুঠোয় করে অনুরোধ করে বলল, প্লিজ অনু, আমি তোকে আজ বিয়ে করতে চাই, আমাকে তুই ফিরিয়ে দিস না। আদ্র এমনভাবে তাকিয়ে অনুকে কথাগুলো বলছে যে অনু কিছুতেই না করতে পারছে না। এত নিষ্পাপ মুখ করে কেউ বললে কিভাবে কেউ না করবে? তাই অনু আদ্রকে বলল, ঠিক আছে। অনু, তার মানে তুই আমাকে বিয়ে করতে রাজি? হুম। আদ্র খুশিতে অনুকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরল। অনু অবাক হয়ে আদ্রকে বলল, আরে রে, কি করছো? ছাড়ো বলছি। আই লাভ ইউ অনু। আদ্রের বলা কথায় অনুর হৃৎপিণ্ডের কম্পন দ্রুত গতিতে চলতে লাগল। একই তো আদ্র অনুকে জড়িয়ে ধরে রেখেছে, তারপরও আবার আদ্র ভালোবাসে বলছে, তাই অনু চোখ বন্ধ করে নিজেও আদ্রকে বলল, আই লাভ ইউ টু আদ্র। আদ্র অনুর কপালে চুমো দিল, তারপর অনুকে নিজের কোলের মধ্যে বসিয়ে রেখেই গাড়ি ড্রাইভ করতে লাগলো। অনু অবাক হয়ে আদ্রকে বলল, আদ্র, আমাকে ছাড়ো, তোমার গাড়ি চালাতে অসুবিধা হবে। আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার তো ভয় করছে, যদি অ্যাক্সিডেন্ট হয়। কিচ্ছু হবে না বললাম তো। আদ্র হঠাৎ গাড়িটা একটা পাশে দাঁড় করালো। অনু বাইরে তাকিয়ে দেখলো একটা পার্ক। গাড়ি থেকে অনু নামতে যাবে, ঠিক সেই মুহূর্তে আদ্র অনুর হাত চেপে ধরে অনুকে সিটে বসিয়ে দিল। অনু মন খারাপ করে আদ্রের দিকে তাকিয়ে বলল, আবার কি হলো? আমি নিজের হাতে তোর জন্য খাবার বানিয়ে আনলাম, আর তুই খেয়ে দেখবি না যে খাবারটা কেমন হলো? তুমি নিজের হাতে আমার জন্য খাবার বানিয়েছো আর আমি খাবো না, তা কি করে হয়? দাও দাও, আমি খাবো। আদ্র গাড়ির পেছনের সিট থেকে টিফিন বক্স হাতে নিয়ে খাবার বের করল। অনু হাঁ করে খাবারের দিকে তাকিয়ে রইল। আদ্র অনুর প্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করে এনেছে, সাথে ফ্রাইড রাইস, আবার চিকেন ফ্রাইও করে এনেছে। অনু অবাক হয়ে তাকিয়ে রইল।
আদ্র অনুর তাকানো দেখে হেসে বলল, আর তাকিয়ে থাকবে একেবারে কেউ দেখবি। আয়, তোকে আমি নিচে খাইয়ে দেবো। অনুও বারণ করল না। আদ্রের হাতে খাবার খেতে অনুর খুব ভালো লাগে, তাই অনু হা করল। আদ্র অনুকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার সময় অনুর মুখের চারপাশে খাবার লেগে যাওয়ায় অনু বারবার মুখ মুছে নিচ্ছিল। আদ্র অনুর কাণ্ড দেখে বলল, এভাবে মুখ মুছের কি আছে? মুখের চারপাশে খাবার লেগে যাচ্ছে, আমাকে এই অবস্থায় দেখতে নিশ্চয়ই অনেক পচা লাগছে। না রে বোকামে, তোকে একটু দেখতে পছন্দ লাগছে না, বরং তোকে আরো দেখতে বেশি কিউট লাগছে। সত্যি? হ্যাঁ সত্যি। অনু খেতে খেতে মুচকি হাসল। আদ্র অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল, তোর এই হাসিটা দেখার জন্য আমি সব করতে পারি অনু, সব করতে পারি। বিকেলের দিকে আদ্র অনুকে একটা ফ্ল্যাটে নিয়ে গেল। এটাও আদ্রের নিজেরই কেনা ফ্ল্যাট, কিন্তু এই ফ্ল্যাটে কেউ থাকে না। অনুর রুমের ভিতর গিয়ে দেখল আদ্র অনুর বিয়ের জন্য লাল বেনারসি গয়না আর সাজগোজের সব জিনিস একটা বিছানাতে রেখেছে। অনু আদ্রকে জিজ্ঞেস করল, একটু পর কি আমাদের বিয়ে হবে? হ্যাঁ, তুই এখানে বস, একটু পর তোকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আসবে। অনু কিছু না বলে দাঁড়িয়ে রইল। আদ্র অনুর কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। অনু চুপ করে বিছানায় বসে শাড়ি আর গয়নাগুলো দেখতে লাগলো। কিছুক্ষণ পর মেয়েরা অনুকে সাজিয়ে দিয়ে চলে গেল। আদ্র রুমে প্রবেশ করে অনুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অনু লজ্জায় মাথা নিচু করে বসে আছে, তবুও অনু চোখ তুলে একবার আদ্রের দিকে তাকালো। আদ্র অনুর সাথে ম্যাচিং করে লাল পাঞ্জাবি আর প্যান্ট পরেছে। আদ্রকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। কিছুক্ষণ পর কাজী আদ্র ও অনুর বিয়ে পড়ানোর জন্য চলে আসলো। আদ্র বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করেছে, এবার অনুর পালা। অনুর রেজিস্ট্রি পেপারে সাইন করতে যাবে এমন সময় কেউ অনুর হাত থেকে কলম নিয়ে ছুঁড়ে ফেলে দিল। অনু ভয় পেয়ে পেছন ফিরে দেখল আদ্রের বাবা আনোয়ার হোসেন দাঁড়িয়ে আছেন। আনোয়ার হোসেনই অনুর হাত থেকে কলমটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন। অনু ভয় পাওয়া দৃষ্টিতে একবার আদ্রের বাবা আনোয়ার হোসেনের দিকে তাকালো, তো একবার আদ্রের দিকে ফিরে অসহায় দৃষ্টিতে তাকালো। আনোয়ার হোসেন রাগী স্বরে চিৎকার করে বললেন, এই বিয়ে হবে না। আনোয়ার হোসেনের কথা শুনে আদ্রের মেজাজ খারাপ হয়ে গেল। নিজের হাত শক্ত করে মুঠো করে আদ্র বসে আছে। চোখ বন্ধ করে আদ্র রাগ হজম করার চেষ্টা করছে, কিন্তু পারল না। আদ্র রাগী স্বরে আনোয়ার হোসেনকে বলল, বাবা তুমি এখানে কেন এসছো? আমরা এখানে আছি, তোমাকে এটা কে বলেছে? আদ্র, তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? তোর পেছনে আমি লোক লাগিয়ে রেখেছিলাম, যারা সারাক্ষণ তোর ইনফরমেশন আমাকে জানিয়েছে। তারাই আমাকে বলেছে যে আজ তুই নাকি বিয়ে করবি। আদ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার হোসেনকে গম্ভীর স্বরে বলল, আজ আমি অনুকে বিয়ে করব। বিয়েতে কোনো ঝামেলা করতে এসো না বাবা। যেহেতু এসেই পড়েছ, তো আমাদের জন্য মন থেকে দোয়া করো, আমরা যাতে জীবনে সুখী হই। কি বললি? দোয়া করব? তোর এই বিয়েটাই তো আমি হতে দিব না। তুই কি করে ভাবলি এই মধ্যবিত্ত ঘরের সামান্য মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানব? আগেও তো আমি তোকে বলেছিলাম যে এই মেয়েকে আমি কিছুতেই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিব না। ভুলে গেলি সেই কথা? তাহলে কি করে তুই লুকিয়ে বিয়ে করার সাহস দেখাচ্ছিস? বাবা তুমি কিন্তু এবার বেশি অতিরিক্ত করছো। আমার আর অনুর বিয়ের মাঝে প্লিজ বাধা হয়ে দাঁড়িও না। এখনো তো অতিরিক্তের কিছুই দেখিসনি, এবার দেখবি তোর বাবা ঠিক কি কি করতে পারে, এবার বুঝবি তুই। কি করবে তুমি? এই তোরা ভেতরে আয়। সাথে সাথেই অনেকগুলো গুন্ডার দল চলে আসলো। প্রায় 20 জন গুন্ডা এসে হাজির হলো। এত গুন্ডা দেখে অনু ভীষণ ভয় পেয়ে কান্না করতে লাগলো। অনু আনোয়ার হোসেনকে কান্না করতে করতে বলল, আঙ্কেল, আপনি কেন এমন করছেন? আমার রাত্রের বিয়েটা ভাঙবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করছেন? আর এতগুলো গুন্ডা নিয়ে কেন এসেছেন? এই মেয়ে, তুমি চুপ থাকো। নেহাতি আদ্রের খালাতো বোন তুমি, না হলে তোমার মতো মেয়েকে আমি আদ্রের সাথে কথা বলার সুযোগ তো দূরের কথা, আমার বাড়ির আশেপাশেও আসতে দিতাম না। আমার ছেলের মাথা চিবিয়ে খেয়ে তুমি আবার আমাকে বলছো তুমি আবার কি ক্ষতি করেছো? অনেক বড় ক্ষতি করেছো তুমি, এর শাস্তি তুমি পাবে। আনোয়ার হোসেনের কথায় অনু ভীষণ কষ্ট পেল। অনু ফুপিয়ে কাঁদতে লাগলো। অনুর কান্না আদ্রের সহ্য হচ্ছে না,
তাই আদ্র অনুকে বুকে জড়িয়ে অনুর চোখের জল মুছতে লাগলো। আনোয়ার হোসেন শান্ত স্বরে বলল, বাবা আদ্র বাসায় চল। আমি যাবো না বাবা। আদ্র এবার কিন্তু বেয়াদবি করছিস। বেয়াদবি করছি বাবা, আমি অনুকে ভালোবাসি, তাই আমি আজ অনুকে বিয়ে করব। তুমি কেন আমাদের বিয়ে আটকাতে চাইছো? আমি যে অনুকে নিজে চাইতেও বেশি ভালোবাসি, তুমি কি সেটা বুঝতে পারছো না বাবা? তুই নিজের থেকেও বেশি এই মেয়েকে ভালোবাসিস, এটা বলছিস কি করে? এগুলো সব তোর আবেগ, এই আবেগ বেশি দিন থাকবে না। আর আমি বারবার বলছি, এই মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হবে না মানে হবে না। তোর আমার কথা বোঝা উচিত। আমি বুঝতে চাই না, তুমি চলে যাও এখান থেকে। চলে যাব, কিন্তু তোকে সাথে নিয়ে যাব। এই তোরা আদ্রকে ধরে নিয়ে আয়। গুন্ডাগুলো আদ্রকে ধরে নিয়ে যেতে এলে আদ্র সেখানেই রেগে গিয়ে গুন্ডাদের সাথে মারামারি করতে থাকে। কাজী এসব দেখে ভয়ে সেখান থেকে চলে যায়। অনু এক জায়গায় দাঁড়িয়ে আছে। আদ্র সব গুন্ডাগুলোকে মেরে অবস্থা বেহাল করে ফেলে, কিন্তু দুইটা গুন্ডা তখনই অনুর মাথায় পিস্তল ঠেকাল। আরেকটা গুন্ডা অনুর হাত চেপে ধরল। অনু ভয়ে আদ্রকে ডেকে উঠল। অনুর ডাক শুনে আদ্র মারামারি অবস্থায় পেছনে তাকিয়ে অনুর মাথায় পিস্তল ঠেকানো দেখে থেমে যায়। আদ্র স্তব্ধ হয়ে যায়। আনোয়ার হোসেন শান্ত স্বরে আদ্রকে বলল, আদ্র, তুই যদি অনুর কোনো ক্ষতি না চাস তাহলে এসব মারামারি বন্ধ করে বিয়ে ভেঙে দিয়ে চুপচাপ আমার সাথে চলে আয়, না হলে আমার লোকেরা অনুকে শেষ করতে হাত কাঁপবে না। আনোয়ার হোসেনের প্রতি আদ্রের এখন ভীষণ ঘৃণা জন্মাচ্ছে। কি করে পারছেন আনোয়ার হোসেন এরকম আদ্র ও অনুর সাথে নির্দয় আচরণ করতে? তার কি একটু খারাপ লাগছে না? আদ্রের মনে অনুকে হারানোর ভয় কাজ করতে লাগলো। আদ্র কাঁপা কাঁপা গলায় আনোয়ার হোসেনকে বলল, বাবা তুমি ওদেরকে বলো অনুকে ছেড়ে দিতে, আমার অনুর কোনো ক্ষতি করতে না পারো। তুই তোর আর অনুর বিয়েটা ভেঙে আমার সাথে বাড়ি ফিরলেই আমি ওদের বলবো অনুকে ছেড়ে দিতে, না হলে অনুকে এখানেই শেষ হতে হবে। আদ্র অনুর দিকে ব্যথিত দৃষ্টিতে তাকালো। অনু এখনো আদ্রের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আদ্র অনেক আগেই গুন্ডাদের মারা বন্ধ করে দিয়েছে। যখন অনুর মাথায় গুন্ডা পিস্তল ঠেকিয়ে রেখেছে, অনু মনে মনে চল। অনু পাথরের মতো এখনো দাঁড়িয়ে আছে। আনোয়ার হোসেন অনুর দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বের হও আমার ফ্ল্যাট থেকে, তোমাকে যেন এখানে কিছুক্ষণ পর এসে আর না দেখি। আনোয়ার হোসেন আদ্রকে নিয়ে চলে গেল, সাথে গুন্ডাগুলোও চলে গেল। অনু এখনো দাঁড়িয়ে আছে। এক সময় পর অনু মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলো। অনু চিৎকার করে বলতে লাগলো, আমার সাথে কেন এমন হয়? আদ্র তুমি চলে গেলে, আমাকে তুমি ভুলে যাবে। আমাদের তো আজ বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে কেন সব এভাবে শেষ হয়ে গেল? আমার কপাল এত খারাপ কেন? আমার কপালে কেন সুখ সয় না? আদ্র নিজের বাসায় গিয়ে ড্রয়িং রুমের সবকিছু ভেঙে ফেলতে লাগলো। একটা আসবাবপত্র বাদ নেই যেটা আদ্র ভাঙেনি। আদ্রের মা রেহেনা পারভিন আদ্রকে শান্ত হতে বললেও
শান্ত হতে পারল না। আদ্রের মন অনুর জন্য পুড়তে লাগলো। আদ্র একসময় নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করতে লাগলো। দরজার পিঠে হেলান দিয়ে আদ্র নিজের মাথার চুল টেনে ছিঁড়তে লাগলো। একসময় রাগে নিঃশব্দে আদ্র কাঁদতে লাগলো। আদ্র মনে মনে বলল, আই এম সরি অনু, আমি তোকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি। আমি যে নিরুপায়, এছাড়া আর কোনো উপায় ছিল না। তোকে বাঁচানোর জন্য আমাকে বিয়েটা ভেঙে চলে আসতে হলো। না জানি তুই এখন কেমন আছিস। তুই খুব দেখতে ইচ্ছে করছে রে, কিন্তু আমি যে তোকে দেখতে যেতে পারবো না। অনু রাস্তায় হাঁটতে লাগলো। এক সময় একটা রিক্সা করে অনু নিজের বাসায় চলে গেল। আরমান রহমান ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। অনু বাসায় এসে দেখলেন কিন্তু অনুর পরনে লাল বেনারসি জড়ানো দেখে অনুর বাবা আরমান রহমান অনুর দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বললেন, সারাদিন কোথায় ছিলি? আর তোর পরনে বেনারসি শাড়ি কেন? অনু ভয়ে কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা গলায় আরমান রহমানকে অনু বলল, আপু আমি সারাদিন। অনুর গলায় কথা আটকে যাচ্ছে, কিছু বলতে পারছে না। অনুর মা আমেনা বেগম অনুর বাসায় এসেছে দেখে দৌড়ে ছুটে আসলো। আমেনা বেগম বিচলিত স্বরে অনুকে বললেন, অনু মা, তুই কই ছিলি? মায়ের যে অনেক চিন্তা হয় জানিস না? আর তুই লাল বেনারসি শাড়ি কেন পরেছিস? আর এত সেজেছিস বা কেন? মা, আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল। অনুর কথা শুনে আমেনা বেগম স্তব্ধ হয়ে গেল। আমেনা বেগম অনুর কথা বুঝতে না পেরে অনুকে বলল, কি বললি? তোর আজকে বিয়ে মানে? কি সব বলছিস? হ্যাঁ মা, আত্রের সাথে আমার আজ বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা হলো না। আত্রের বাবা মানে আঙ্কেল আটকে দিল আমাদের বিয়েটা। আমেনা বেগম অবাক হয়ে অনুর কথাগুলো শুনে চুপ করে রইল। কিন্তু অনুর বাবা আরমান রহমান রেগে অনুর সামনে এসে দাঁড়িয়ে অনুর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। জোরে থাপ্পড় দেওয়ার কারণে অনু আমেনা বেগমের উপরে হুমড়ি খেয়ে পড়ল। তারপর আমেনা বেগমকে জড়িয়ে ধরে অনু কাঁদতে লাগলো। আরমান রহমান রাগী স্বরে বলতে লাগলো, ছি, এমন মেয়ের বাবা আমি? ভাবতেই আমার ঘৃণা লাগছে। সে কিনা লুকিয়ে তুই আদ্রকে বিয়ে করতে যাচ্ছিলি। অনু শুধু কাঁদতেই লাগলো। আমেনা বেগম আরমান রহমানকে বললেন, তুমি আমার মেয়েকে থাপ্পড় দিতে পারলে? হ্যাঁ পারলাম। তোমার মেয়ে যে দিনে দিনে অসভ্য বেয়াদব হয়ে যাচ্ছে এখন তো নিজের চোখে দেখতে পেলে। কেন, দুনিয়ায় কি ছেলে অভাব পড়েছিল? তাহলে তোমার মেয়ে আদ্রকে কেন বিয়ে করতে যাচ্ছে? আদ্রের বাবা প্রচুর অহংকারী মানুষ, তার প্রচুর টাকার গরম। আমরা মধ্যবিত্ত সাধারণ ঘরের মানুষ। আদ্রের বাবা যে কোনোভাবে তোর মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে মানবে না, তাকে তোমার মেয়ে জানতো না? ভালোবাসা তো কোনো পাপ না বাবা। আমি তো শুধু আত্রকে মন থেকে ভালোবেসেছি, আর আত্রও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসা কি কোনো অপরাধ বাবা? ভুল মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় অপরাধ, আর তুই সে অপরাধটাই করেছিস। আমার মেয়ে এত বড় অন্যায় করে বেড়াবে আর আমি চুপ করে বসে থাকবো? তা তো হয় না। আগামী শুক্রবারে আমি তোর বিয়ে দিব, তাও আমার পছন্দ করার ছেলের সাথে। তুমি কি সব বলছো বাবা? হ্যাঁ আমি ঠিক বলেছি। আগামী শুক্রবার আমার পছন্দের ছেলের সাথে আমি তোর বিয়ে দিব। তুই আর একটাও কথা বলতে পারবি না। অনু আরমান রহমানের কথা শুনে মাটিতে বসে পড়ল। অনু স্তব্ধ হয়ে গেল। অনুর মাথা ঘুরতে লাগলো। পৃথিবী যেন এক মুহূর্তের জন্য অনুর কাছে বড়ই নিষ্ঠুর মনে হতে লাগলো। অনু মাটিতে বসা থেকে উঠে গিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় বসে পড়ল অনু। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে অনু। শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। অনুর বিয়ে হবে, তাও অন্য কারোর সাথে। এটা অনু কিছুতেই মেনে নিতে পারবে না। তাই অনু তাড়াতাড়ি আদ্রকে ফোন করল। আদ্রকে সবটা জানাতে হবে। আদ্র এখনও দরজায় হেলান দিয়ে ফ্লোরে বসেছিল। ফোন বাজতে আদ্র ফোন হাতে নিয়ে দেখলো অনু ফোন করেছে। আদ্র ফোন রিসিভ করে কানে দিতেই অনু কাঁদতে কাঁদতে বলল, হ্যালো আদ্র। কি হয়েছে অনু, কান্না করছিস কেন? আদ্র, আব্বু আমাকে আগামী শুক্রবার কোন ছেলের সাথে নাকি বিয়ে দিয়ে দেবে। আদ্র, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ কিছু একটা করো, বিয়েটা আটকাও। আদ্র অনুর কথা শুনে থমকে গেল। আদ্রের মাথা কাজ করছে না। অনুর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে আদ্র কি করে বাঁচবে? অনুকে ছাড়া? সবকিছু এতটা জটিল কেন মনে হচ্ছে?
এদিকে আদ্রের নিজের বাবা বিয়েটা ভেঙে দিল। অনুকে কি করে আদ্র বিয়ে করবে? আদ্রের বাবা যে অনুকে মেনেও নিবে না, উল্টো অনুকে মেরে ফেলতে চাইবে। এখন আবার অনুর বাবা অনুকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছে। সবাই কেন একটা পবিত্র ভালোবাসাকে শেষ করতে চাইছে। আদ্র কোনো কথা বলছে না দেখে অনু আবার আদ্রকে কাঁদতে কাঁদতে বলল, আদ্র, তুমি কথা বলছো না কেন? এই আদ্র। আমি কি করবো না? আমার কি কিছু করার আছে? মানে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে আদ্র? তুমি বিয়ে আটকাবে না? তুমি কিছু তো একটা করো। আজ অনুর ফোন কেটে দিয়ে মাথায় 2 হাত চেপে ধরে বসে রইল। তারপর রেগে বসা থেকে উঠে গিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। অনুর অন্য কারোর সাথে বিয়ে হবে, এটা আদ্র কিছুতেই মানতে পারবে না। নিজের ভালোবাসাকে অন্য কারো কিছুতেই হতে দেবে না আদ্র, কিছুতেই না। আদ্র রেগে গিয়ে জানালার কাছে ঘুষি দিল। জানালার ভাঙা কাচের টুকরোতে আদ্রের হাত কেটে রক্তাক্ত হয়ে গেল। কিন্তু হাতের ব্যথার থেকেও যে মনে বেশি ব্যথা হচ্ছে, সেই ব্যথা কমানোর কি কোনো উপায় নেই? আদ্র ফোন কেটে দেওয়ার পর অনু অবাক হয়ে ফোনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর একসময় ফুপিয়ে কাঁদতে লাগলো। রাতে অনুর মা অনুকে খেতে বলল, কিন্তু অনু কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ল। আদ্র কিছু খেল না রাতে, মাকে বলে দিয়েছিল খিদে নেই। আদ্র এবং অনু দুজনেই 2 রুমের মধ্যে নির্ঘুম রাত কাটিয়ে দিল। ঘুম চোখে যেন কিছুতেই ধরা দিল না। পরের দিন সকালে অনুর মা আমেনা বেগম অনুর রুমে এসে দেখলেন অনু ফ্লোরে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। মেয়ের এমন অবস্থা দেখে অনুর মায়ের বুকটা হু হু করে কেঁদে উঠল। কিন্তু আমেনা বেগমই বা কি করবেন? অনুর বাবার মুখের উপর কিছু বলেও যে লাভ নেই, কারণ আরমান হোসেন তার স্ত্রীর কোনো কথাই শুনবেন না। আমেনা বেগম অনুর কাছে গিয়ে অনুর কাঁধে হাত রেখে অনুকে নরম স্বরে ডাকতে লাগলেন, অনু, মা আমার ওঠ, সকাল হয়ে গেছে। অনু চোখ খুলে মাকে দেখে চুপ করে তাকিয়ে রইল। তারপর আমেনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অনু কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমি কাউকে বিয়ে করব না। বাবাকে একটু বলো না যাতে কারোর সাথে বিয়ে ঠিক না করে। আমার কথা কি তোর বাবা শুনে? অনু অনেক বলছি, কিন্তু তোর বাবা বলে দিয়েছে তার পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে হবে। আর আজকেই তাকে সেই ছেলে ও তার পরিবার দেখতে আসবে। ছেলে মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, এখন বাবার বিজনেস সামলাচ্ছে। ছেলেটার নাম রায়হান আহমেদ। তোর বাবা বলেছে ছেলে যদি তোকে পছন্দ করে তাহলে আজই সেই ছেলের সাথে এঙ্গেজমেন্ট হবে। অনু আমেনা বেগমের কথা শুনে অবাক হয়ে তাকালো। চোখ মুছে অনু শক্ত গলায় বলল, কিসের এঙ্গেজমেন্ট? আমি বিয়েই করব না, কোনো এঙ্গেজমেন্টও হবে না। আরমান রহমান অনুর রুমে প্রবেশ করে কঠোর স্বরে অনুকে বললেন, ভুলেও এমন কথা মাথায় আনবি না। একটু পর পাত্রপক্ষ করে আসলে চুপচাপ রেডি হয়ে পাত্রপক্ষের সামনে যাবি, না হলে। আরমান রহমানকে বলতে না দিয়ে অনু রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে আরমান রহমানকে চিৎকার করে বলল, না হলে কি করবে আপু? আমাকে মারবে? মারো, আমি আদ্রকে ছাড়া কাউকেই বিয়ে করব না। আরমান রহমান রেগে এগিয়ে গিয়ে অনুর গালে আবারও থাপ্পড় মারলেন। এত জোরে থাপ্পড় মারল যে অনু দেয়ালের উপর গিয়ে পড়ল। আরমান রহমান হুঙ্কার দিয়ে বলল, চুপ কর বিয়াদব মেয়ে, বাবার মুখে মুখে তর্ক করছিস, লজ্জা করে না? এতটা নির্লজ্জ মেয়ের বাবা আমি, ভাবতে আমার চরম ঘৃণা লাগছে। আদ্রের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু পর তৈরি হয়ে পাত্রপক্ষের সামনে বসবি, না হলে তোকে পিটিয়ে বাসা থেকে বের করে দিব। যে মেয়ে বাবার সম্মান ডুবাবে সে মেয়েকে আমি বাসার জায়গা দিব না। অনু কাঁদতে লাগলো। আরমান রহমান রুম থেকে চলে গেল। আমেনা বেগম অনুর মাথায় হাত বুলিয়ে বলল, আর জেদ করিস না অনু, একটু পর রেডি হয়ে নিস। কিন্তু আম্মু, আমি তো আদ্রকে ছাড়া বাঁচবো না। অনু এমন কথা বলে না, আর সংসারে অশান্তি বাড়াস না। কপালে যা লেখা আছে তাই হতে দে। আম্মু, তুমি আব্বুর মতো কথা বলছো। আমার কিছু করার নেই মা। তোর ভাগ্যে যদি আদ্র লেখা থাকে তাহলে আদ্রের সাথেই তোর বিয়ে হবে, আর যদি ভাগ্যের আদ্র লেখা না থাকে তাহলে অন্য কারোর সাথে বিয়ে হবে। আমার ভাগ্যে যদি আদ্র লেখা না থাকে তাহলে আমি যে শেষ হয়ে যাব আম্মু। এমন কথা বলে না অনু, তোর বাবা তো আর তোর খারাপ চাইবে না। আর তোর বাবাকে রাগাস না, তোর বাবার কথা আপাতত মেনে নে। আমেনা বেগম রুম থেকে চলে গেল। অনু অনেকক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে পানিও পড়ছে না। তারপর বিছানায় বসে রইল।
আদ্রকে কি একটা ফোন দিবে? অনু ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনে চার্জ নেই, তাই অনু ফোনটা চার্জে লাগালো। এরই মাঝে অনুর মা এসে বলল, অনু পাত্রপক্ষে তোকে দেখতে চলে এসেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আম্মু, আমি কোনো রেডি হতে পারবো না, আমার কিছু ভালো লাগছে না, আমাকে বিরক্ত করো না। তা বললে তো হয় না, আয় আমি তোকে রেডি করিয়ে দেই, ওরা যে অপেক্ষা করে বসে আছে। আম্মু, আমাকে বিরক্ত করো না বললাম তো। আমিনা বেগম এবার কঠোর গলায় অনুকে বলল, অনু তুই কি আমাদের সম্মান নষ্ট করতে চাস? তুই যদি এখন পাত্রপক্ষের সামনে না যাস তাহলে তোর বাবা ওদের কাছে অনেক অপমানিত হবে, তখন তোর বাবা কষ্ট পাবে, ভাবতে পারছিস? অনু চুপ করে রইল, আর কোনো কথা বলল না, শুধু নীরবে চোখের জল ফেলতে লাগলো। আমিনা বেগম সামনে থাকায় অনু আদ্রকে একটা ফোনও করতে পারল না। অনু একটু পর মনে মনে ভেবে নিল যেই ছেলে দেখতে আসবে সেই ছেলের সাথে আলাদা কথা বলে বিয়েটা ভেঙে দিবে। আমিনা বেগম অনুকে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিল, তারপর অনুকে অল্প সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসালো। অনু চুপচাপ মাথা নিচু করে গম্ভীর হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। ড্রয়িং রুমে অনুর বাবা আরমান রহমান পাত্রপক্ষের বাবা ও মায়ের সাথে হেসে কথা বলছিল। পাত্রপক্ষের মা ও বাবা অনুকে দেখে পছন্দ করল। অনুর বাবা আরমান রহমান পাত্র মানে ছেলেকে জিজ্ঞেস করল, বাবা, আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আঙ্কেল, আমার অনুকে খুব পছন্দ হয়েছে। আর আঙ্কেল, আমি তো এর আগেও আপনাকে বলেছিলাম আমি অনুকে পছন্দ করি, তারপর আজকে জিজ্ঞাসা করলেন। তাও আজকেও একটু জিজ্ঞেস করে নিশ্চিত হলাম। ছেলের কণ্ঠ শুনে অনুর বুকের ভেতর কেঁপে উঠল, কারণ ছেলেটির কণ্ঠস্বর অনুর কাছে খুব পরিচিত বলে মনে হলো। অনু চোখ বড় বড় করে অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। অনু বসা থেকে উঠে দাঁড়িয়ে ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, পল্লব, তুমি এখানে? হ্যাঁ অনু, আমি। এটা কি করে সম্ভব? আমি যে আব্বুর কাছে শুনেছিলাম পাত্রের নাম রায়হান আহমেদ। আমার নাম রায়হান আহমেদ পল্লব। আন্টি হয়তো পল্লব নামটা তোমাকে বলেনি। রেদওয়ান সাহেব, আপনার ছেলে সেদিন আমার বাসায় এসে আমাকেও বলেছিল আমার মেয়েকে খুব ভালোবাসি, পল্লব নাকি অনুর খুব ভালো বন্ধু, অনুকে বিয়ে করতে চাই। আমি তো শুনে অবাক হয়ে আপনার ছেলের দিকে তাকিয়েছিলাম, কিন্তু সেদিন আমি কিচ্ছু বলিনি। পরে বুঝতে পারলাম এমন ভালো ছেলেকে আমি কিছুতে ফিরিয়ে দিতে পারবো না। আপনাদের ছেলে পল্লবকেও আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এরই মাঝে অনুর বাবা ও পল্লবের বাবার ভীষণ ভালো বন্ধুত্ব হয়েছে। কত হেসে কত বলেছ ওনারা। অনুর চোখে জল এসেছে। অনু মনে মনে বলতে লাগলো, পল্লব, কেন তুমি এমন করলে? তুমি তো জানো আমি আদ্রকে কত ভালোবাসি, তাহলে এমন কেন করলে? কেন আমাকে বিয়ে করতে চাইছো? আমাকে কেন আদ্রের কাছ থেকে আলাদা করতে চাইছো? তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না? পল্লবের মা পল্লবের হাতে এনগেজমেন্ট রিং দিল। পল্লব উঠে দাঁড়িয়ে অনুর হাত ধরে এনগেজমেন্ট রিং পরাতে নিলে অনু নিজের হাত তাড়াতাড়ি সরিয়ে নিল। অনু তার বাবার দিকে তাকিয়ে দেখলো আরমান রহমান রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর এখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। অনু মনে মনে বলল, আদ্র, কোথায় তুমি? তুমি এসে আমাকে বাঁচাও। কি হলো অনু, হাতটা সরালে কেন? পল্লব, তুমি এমন কেন করছো? কেন? আমি আবার কি করলাম? পল্লব, তুমি সবটা জেনেও না জানার ভান করো না। অনু, আমি সবটা জেনেও তোমাকে ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করতে চাই। এদিকে পল্লবের বাবা পল্লবকে জিজ্ঞেস করলেন, কি হলো, তোরা কি নিয়ে কথা বলছিস? পল্লব, অনুকে আংটিটা পরা। পল্লব আবারও অনুর হাত ধরে আংটিটা অনুর আঙুলে পরিয়ে দিল। অনু চোখের জল ফেলে পল্লবের দিকে তাকালো। অনুকেও একটা আংটি দেয়া হলো পল্লবকে পরিয়ে দেওয়ার জন্য। অনু না চাইতেও কাঁদতে কাঁদতে পল্লবের হাতে আংটিটা পরিয়ে দিল। পল্লব দেখছে অনু কাঁদছে। পল্লবের মন খারাপ হলেও তবুও পল্লবের কিছু করার নেই। পল্লব যে অনুকে ভীষণ ভালোবেসে ফেলেছে, আর ভালোবাসার মানুষকে ছাড়া পল্লবের জীবন যে অন্ধকার। পল্লব নিরুপায় ছিল। অনু কাঁদতে কাঁদতে মনে মনে বলল, তুমি আসলে না আদ্র, কি করেও বা আসবে? তুমি যে জানো না তোমার অনুর আজ এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আচ্ছা, আজকের এঙ্গেজমেন্টের মতো কি বিয়েটাও একসময় পল্লবের সাথে হয়ে যাবে আমার? না, আমি কিছুতেই পল্লবকে বিয়ে করতে পারবো না।
আদ্রকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। অনু দৌড়ে নিজের রুমে চলে গেল। আমিনা বেগম হাসার চেষ্টা করে সবাইকে বলল। অনু হয়তো লজ্জা পেয়েছে। সবাই আমিনা বেগমের কথা মেনেও নিল। এদিকে অনু রুমের দরজা বন্ধ করে নিঃশব্দে কাঁদতে লাগলো। অনুর বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু কেউ অনুর কষ্ট বুঝতে চাইছে না, কেউ না। পল্লবদের পরিবার সে সকাল বেলাতেই অনুর বাসা থেকে চলে গেছে। অনু সারাদিন ধরে নিজের রুমে চুপ করে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। এখন আর অনু কাঁদছে না। অনুর চোখের জল শুকিয়ে গালে দাগ হয়ে বসে আছে। আদ্রকে অনু অনেকবার ফোন করেছিল, কিন্তু আদ্রের ফোনটা অনু বন্ধ পায়। অনু কোনো কিছুতেই আদ্রকে জানাতে পারল না যে আজ অনুর এনগেজমেন্ট হয়েছে, তাও পল্লবের সাথে। এখন রাত, তাও গভীর রাত, তবু অনুর চোখে ঘুম নেই। অনু এখন আশা করে বসে আছে আদ্র ফোন দেবে। তাই অনু চোখ বন্ধ করে আদ্রের কথাই ভাবছিল। অনুর মনটা ভীষণ খারাপ হয়ে আছে। এমন সময় অনুর ফোনটা বেজে উঠল। আদ্র ফোন দিয়েছে। অনুর মনটা এখন একটু হালকা হলো। ফোন রিসিভ করে বলল, হ্যালো আদ্র, তুমি তোমার ফোনটা অফ করে রেখেছিলে কেন? আমি কতবার তোমায় ফোন দিয়েছি তুমি জানো? আমার কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। ওপাশে আদ্র কোনো কথা বলছে না, চুপ করে আছে। শুধু আদ্রের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, যা অনুর কানে ভেসে আসছে। আদ্র কথা বলছে না কেন অনু বুঝতে পারল না। অনুর ভীষণ রাগ হলো। তাই অনু আদ্রকে আবার জিজ্ঞেস করলো, কি হলো আদ্র, মজা নিচ্ছ আমার সাথে? কথা না বললে ফোন দিয়েছো কেন? এমনি কথা বলিনি, তোর নিঃশ্বাসের শব্দটা শুনছিলাম। ভীষণ ভালো লাগছে তোর নিঃশ্বাসের শব্দটা শুনতে। আদ্রের এই কথা শুনে অনু অবাক হলো, শরীর কেঁপে উঠল। অনু নিজেকে স্বাভাবিক করে আদ্রকে বলল, হ্যাঁ, আমার নিঃশ্বাসের শব্দটাই তুমি শোনো। আজ আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর কয়েকদিন পর আমার বিয়েটাও হয়ে যাবে। তুমি তখন আমার এই নিঃশ্বাসের শব্দটাও শুনতে পাবে না, কখনো কথাও বলবো না তোমার সাথে। মানে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে? কি বলছিস তুই? কার সাথে হয়েছে তোর এঙ্গেজমেন্ট? অনুর এবার কান্নাই পেল। কান্নায় কথা আটকে যাচ্ছে, তবু কান্না থামিয়ে অনু অনেক কষ্টে আদ্রকে বলল, পল্লবের সাথে আজ আমার এঙ্গেজমেন্ট হয়েছে। আগামী শুক্রবার পল্লবের সাথে আমার বিয়ে। অনুর মুখে এই কথাটা শুনে আদ্রের মাথায় আগুন ধরে গেল। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে ইচ্ছে করছে। আদ্র দাঁতে দাঁত চেপে অনুকে বলল, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে জানাইলি না? ওই পল্লবের বাচ্চাটা তোর বন্ধু হয়, তাহলে এমন একটা কাজ করতে তোর বন্ধুর বিবেকে আটকালো না? তোর আর আমার ভালোবাসার সম্পর্কটা পল্লব যেন কি করে এমনটা করতে পারলো? আমাদের ভালোবাসায় আগুন লাগানোর সাহস হয় কি করে? তোর বাসা ছিল কি করে? বদমাসটা আঙ্কেল খালামাকে বিয়ের জন্য রাজি করলো কি করে? আর তুই আমাকে ফোন করে বলিসনি কেন? তাহলে তো আমি এসে এঙ্গেজমেন্ট আটকাতে পারতাম। তোমাকে ফোন করার সুযোগটাও তো আমি পাইনি আদ্র। তখন আমার সামনে আম্মু ছিল, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। আর আমি তো জানতাম না পল্লব আমাকে ভালোবাসে। আমি তো বন্ধু ভাবতাম পল্লবকে, কিন্তু পল্লব আমাকে ভালোবাসার নজরে দেখতো। আমি কি করে জানতাম বলো? পল্লব আমাদের বাসা চিনত। একদিন আমাকে আমার বাসায় পৌঁছে দিয়েছিল। আমি বাসায় না থাকাকালীন হয়তো পল্লব আব্বুর সাথে বলে ভাব জমিয়েছে, আর আমাকে বিয়ে করার কথাও বলেছে। তাই তো পল্লবের কথায় আব্বু পল্লবের সাথে আবার বিয়ে দিতে রাজি হয়ে গেল। আব্বুও রাজি হয়ে গেছে আদ্র। সবাই পল্লবকে পছন্দ করে ফেলেছে। আব্বু তোমাকে কিছুতেই মানবে না বলেছে, কারণ আব্বু বলেছে তোমার বাবা মানে আঙ্কেল নাকি টাকা নিয়ে ভীষণ অহংকার দেখায়। তোমার আর আমার বিয়ে নাকি কিছুতেই আঙ্কেল হতেও দেবে না, আর মেনেও নেবে না। তাই আব্বু চাই আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে, যাতে আমি তোমাকে ভুলে যাই। আঙ্কেলের ইচ্ছে মতো চাইলেই যে সবকিছু হয়ে যাবে তা তো হয় না। আমি হতে দিব না। মানে কি বলতে চাইছো তুমি? তুই তোর বাসার নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। আদ্র, তুমি আমার বাসার নিচে? হ্যাঁ রে ইডিয়েট, আমি তোর বাসার নিচে আছি। এত কথা কেন বলিস? যা বলছি তাই কর, নিচে বলছি। কিন্তু আদ্র, আব্বু যদি আমাকে রুম থেকে বের হতে যেতে দেখে, ফলে তখন আমার কি হবে? কেউ দেখবে না, আর কেউ জানবেও না। সাবধানে নিচে নেমে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। অনু আদ্রের ফোন কেটে দিয়ে আস্তে করে নিজের রুমের দরজাটা খুলে ফেলল। তারপর ধীরে ধীরে ড্রয়িং রুমে চলে গেল। অনুর আব্বু আম্মু সবাই নিজের রুমে ঘুমিয়ে আছে। মেইন দরজাটা খুলেই অনু সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি করে নিচে নামতে লাগলো। একসময় রাস্তায় এসে অনু এদিক ওদিক তাকিয়ে আদ্রকে খুঁজতে লাগলো। আদ্র মাথা নিচু করে অনুর বাসার গেটের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
পায়ের শব্দ শুনে আদ্র মাথা তুলে তাকিয়ে অনুকে দেখতে পেয়ে অনুর দিকে দ্রুত এগিয়ে আসলো। অনু আদ্রের মুখের দিকে তাকালো। আদ্রকে দেখতে এমন অগোছালো লাগছে কেন? আদ্র অনুর একদম কাছে চলে এসে অনুকে দ্রুত করে জড়িয়ে ধরে। অনু আদ্রের এমন কাজে অবাক হলো, কিন্তু পর মুহূর্তে অনুও আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র অনুকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না অনু। আমার প্রতিটা মুহূর্ত তোকে ছাড়া বিষের মতো মনে হয়। আমি নিজেকে তোর থেকে যতটাই দূরে রাখার চেষ্টা করি না কেন, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আদ্র। আদ্র অনুকে ছেড়ে দিয়ে অনুর মুখের দিকে তাকালো। অনুর চোখের কাজল চোখের জলের লেপ্টে চোখের আশেপাশে ছড়িয়ে আছে। নীল শাড়িতে এই এলোমেলো অনুকে আদ্রের খুব ভালো লাগছে। আদ্র অনুর কপালে হঠাৎ করেই চুমু দিল। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকালো। আদ্র অনুর 2 গালও কিস করে দিল। অনু চোখ বন্ধ করে রইল। সে অনুর দিকে এগিয়ে যত যেতে লাগলো, অনু পেছনে গিয়ে আদ্রকে বলল, তুমি এভাবে বারবার আমাকে ছুবে না আদ্র। কেন অনু? এর আগে তো তুই আমাকে অনেকবার ছুঁয়েছিস, তাহলে এমন করে কেন বলছিস? আমাকে ছোঁয়ার অধিকার তোমার কি আছে আদ্র? তুমি তো আমাকে বিয়ে করবে না, তাহলে কেন আমাকে এভাবে কিস দিতে আসো? লজ্জা নেই তোমার? শুধু বেহায়ের মতো আমার কাছে আসো। আমি তো কয়েকদিন পর অন্যের বউ হয়ে যাব। আমাকে তো বিয়ে করতে পারবে না তুমি। সব পথেই তো বন্ধ, তাহলে কেন এত কাছে আসো আমার? অনুর মুখে অনুকে অন্য কারো বউ হওয়ার কথা শুনে আদ্রের মেজাজ খারাপ হয়ে গেল। আদ্র অনুর কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজেকে আরো কাছে টেনে নিয়ে আসলো। অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকালো। আদ্র অনুর কোমর থেকে হাত সরিয়ে তার দিকে এগোতে লাগলো আরো। অনু কান্না করে দিয়ে আদ্রকে বলল, আমার পেটের ব্যথা লাগছে আদ্র, জ্বলছে খুব, ছাড়ো আমাকে। ব্যথা লাগছে? জ্বলছে খুব? আমারও বুকে ভীষণ ব্যথা লেগেছে, বুকের ভেতর ভীষণ জ্বলছে। তোর মুখে তুই অন্য কারো বউ হয়ে যাবি এই কথা শুনে। ছাড়ার জন্য তো তোকে ধরিনি অনু, ছাড়ার জন্য তোকে আমি স্পর্শ করিনি। তোকে আমি ভালোবাসি বলেই তোকে ছুঁই, নাহলে তোকে আমি ছুতাম না। তোর কি মনে হয় তোর এই আদ্র তোকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করবে, আর তোর বিয়ে অন্য ছেলের সাথে হতে দেবে? তুই ভুল ভাবছিস অনু, বড়ই ভুল ভাবছিস। আদ্রকে তুই এখনো চিনিস না। আমার বাবা বড় বড় গুন্ডা মাস্তানদের সাথে ভালো সম্পর্ক আছে তা আমি জানতাম না। জানলে হয়তো আরো সতর্ক হতে পারতাম। বাবাকে আমি একজন সহজ সরল ভালো মানুষ ভাবতাম, কিন্তু বাবার সহজ সরল আলের মুখে এতটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। সেদিন তোর মাথায় পিস্তল ঠাকানো দেখে আমার মাথা কাজ করছিল না। শুধু একটা কথাই মনে হয়েছিল, তোকে আগে বাঁচাতে হবে। আমাদের বিয়েটা ভাঙলে ভেঙে যাক, 20টা গুন্ডার সাথে বেশিক্ষণ টিকতে আমি পারতাম না। বাবা তাদের টাকা দিয়ে ভাড়া করে এনেছিল, আমার কাছে কোনো হাতিয়ার ছিল না। বাধ্য হয়ে সেদিন বাবার সাথে চলে যাই। তোকে একা ছেড়ে চলে আসছি, নাহলে তোর ক্ষতি হতে পারত। বাসায় গিয়ে ফোন বন্ধ করে রেখে অনেক ভেবেছি কি করা যায় বা কি করব। আমি ভেবে ফেলেছিলাম আমি, আর এর মধ্যে তোর এঙ্গেজমেন্টটা হয়ে গেল। আমি জানতেও পারলাম না, তুই আমাকে জানাতেও পারলি না। থাক, এঙ্গেজমেন্ট হয়েছে তো কি হয়েছে, বিয়েটা তো হয়নি। তোর বিয়ে আমি কারোর সাথে হতে দেব না। তোর বিয়ে আমি ভেঙেই ছাড়ব। তোকে আমি বিয়ে করবো অনু, জোর করে করব। যেভাবেই হোক সেভাবেই তোকে আমি বিয়ে করব। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে শুধু আদ্রের কথাগুলো শুনতে লাগলো। অনুর পেটে আদ্রের নখ লেগে ব্যথা জ্বালা করছিল। সেসব ব্যথা জ্বালা যেন হাওয়ায় চলে গেছে। অনু শুধু অবাক হওয়া স্বরে আদ্রকে একটা কথাই জিজ্ঞেস করলো, তুমি আমার বিয়েটা কি করে ভাঙবে আদ্র? ম্যাজিক করে, জাস্ট ওয়েট অ্যান্ড সি অনু। আদ্রের কথা শুনে অনুর মুখেও হাসি ফুটে উঠল। খুশি হয়ে অনু আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্র অনুর এমন হঠাৎ জড়িয়ে ধরা একটু অবাক হয়, কিন্তু তারপর আদ্র অনুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর অনু আদ্রকে ছেড়ে দিয়ে ভয় পাওয়া স্বরে বলল, আদ্র, আমি এখন বাসায় যাই। আব্বু যদি জেগে গিয়ে দেখে আমি বাসায় নেই, তাহলে আবার অশান্তি করবে। ওয়েট, আগে বল, পল্লবের বাসা ঠিক তুই জানিস? হ্যাঁ জানি, আমার বান্ধবী নেহার ভাই পল্লব। আমি নেহার বাসায় আগে একবার গিয়েছিলাম, কিন্তু পল্লবকে তখন দেখিনি। গুড, তাহলে মেসেজ করে পল্লবের বাসা ঠিকানাটা আমাকে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি ঠিকানা পাঠিয়ে দিব। এবার তো যেতে দাও আমাকে, খুব দেরি হয়ে যাচ্ছে, একটু পর ভোর হয়ে যাবে তো। আদ্র অনুর মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে অনুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা যা। অনু দৌড়ে বাসায় চলে গেল। মেইন দরজাটা খোলাই ছিল, তাই অনু মেইন দরজাটা লাগিয়ে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। তারপর অনু মেসেজ করে পল্লবের বাসা ঠিকানা আদ্রকে পাঠিয়ে দিল। আদ্র রাস্তায় এখনো দাঁড়িয়েছিল। আদ্রের ফোনে মেসেজ এলো। আদ্র মেসেজে পল্লবের ঠিকানা পেয়ে হাসল। হেসে নিজের বাসার পথে আদ্র রওনা হলো। অনুর খুব খুশি লাগছে।
আদ্র যখন বলেছে বিয়েটা আটকাবে, তার মানে যেভাবেই হোক বিয়েটা আটকে ছাড়বে। পরদিন দুপুরবেলা পল্লবের বাবা রেদওয়ান আহমেদ সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। এমন সময় সোফার সামনের সেন্টার টেবিলে কতগুলো ছবি ছুঁড়ে ফেলা হলো। রেদওয়ান আহমেদের চোখের চশমা ঠিক করে টেবিলের ছবিগুলোর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। নিজের হাতের মধ্যে ছবিগুলো তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলো। ছবির মধ্যে একটা মেয়ে আর একটা ছেলের ঘনিষ্ঠ দৃশ্য। ছবির মধ্যে তারা দুজন রোমাঞ্চকরভাবে মিশে আছে। রেদওয়ান আহমেদ অবাক হলেন, কারণ ছবির মধ্যে মেয়েটি হচ্ছে অনু। এতক্ষণ রেদওয়ান আহমেদের খেয়ালও ছিল না যে সামনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি সামনে তাকিয়ে দেখল একটা লম্বা সুদর্শন ছেলে চোখে সানগ্লাস পরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রেদওয়ান আহমেদ ছবির ছেলেটির সাথে সামনে দাঁড়ানো ছেলেটিকে মিলিয়ে দেখল এই সেই ছবির ছেলেটা যে অনুর সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলেছে। রেদওয়ান আহমেদ রেগে গিয়ে বললেন, এই ছেলে কে তুমি, আর অনুর সাথে ঘনিষ্ঠ ছবি তুলেছো কেন? চোখের সানগ্লাস খুলে ছেলেটি হাসি মুখে রেদওয়ান আহমেদকে বলল, আঙ্কেল, আমার নাম সম্রাট হোসেন আদ্র। আমি অনুর বয়ফ্রেন্ড প্লাস অনুর স্বামী, তাই আমি অনুর সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে পারি। অনুর সাথে সবকিছু করার অধিকার আমার আছে। ওকে? কি সব বলছো তুমি? আমি ঠিকই বলছি আঙ্কেল। আমি হলাম অনুর একমাত্র বয়ফ্রেন্ড এবং একমাত্র অনুর স্বামী। কিন্তু আমার বউ অনুকে আপনার ছেলে পল্লব কেন বিয়ে করতে চাইছে আঙ্কেল? শেষমেশ একটা বিবাহিত মেয়েকে কিনা আপনার ছেলে পছন্দ হলো? আদ্রের এসব করা কথা শুনে রেদওয়ান আহমেদ রেগে আগুন হয়ে গেলেন। অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। পল্লব ছুটির দিনে নিজের রুমে বসে বই পড়ছিল, কিন্তু বাইরের এত চিৎকার চেঁচামেচিতে আর রুমে বসে থাকতে পারল না। পল্লব ড্রয়িং রুমে এসে দেখল আদ্র এসেছে। আদ্রের সাথেই তার বাবা চিৎকার করছেন। পল্লব আদ্রকে গম্ভীর স্বরে বলল, মিস্টার আদ্র, আপনি আমার বাসায় কেন এসেছেন? আমার বউকে আপনি বিয়ে করতে চাইছেন, আর আমি জেনে শুনে বাসায় বসে ললিপপ খাবো, তাই কি হয় পল্লব? আপনার বাসায় যা আসতেই হয়। এসব আপনি কি বলছেন? ঠিকই তো বলছি। আমার বউকে বিয়ে করতে চাইছেন আপনি। লজ্জা করে না অন্য বউর দিকে নজর দিতে? অবশ্য তোর লজ্জা থাকবে এই কুকুরে। পাগলা কুকুরে কি আর লজ্জা থাকে? আদ্র, আপনি কিন্তু আবার লিমিট ক্রস করছেন। আমি কিছু বলছি না বলে ভাববেন না যে আমি কথা বলতে জানি না। আর অনু আপনার বিয়ে করা বউ নয়, অনু এখন বিয়ে হয়নি। এসব কি উল্টোপাল্টা বলছেন? অনুর সাথে আমার বিয়ে অনেক আগেই হয়েছে। আপনার কথা আমি বিশ্বাস করি না। রেদওয়ান আহমেদ পল্লবের দিকে ছবি এগিয়ে দিয়ে হতাশ গলায় বলল, দেখ পল্লব, অনুর সাথে এই ছেলের কি সব বাজে ছবি। পল্লব রেদওয়ান আহমেদের কাছ থেকে ছবিগুলো হাতে নিয়ে দেখে আর থমকে যায়। ছবিতে অনু আর আদ্রের এত কাছাকাছি দৃশ্য দেখে বুকের ভেতরে কোথাও পুড়তে লাগলো। রাগে পল্লবের শরীর জ্বলতে লাগলো। অনু আদ্রকে ভালোবাসে তা জানতো পল্লব, কিন্তু অনু যে আদ্রের সাথে এতটা ঘনিষ্ঠ হয়েছে পল্লব ভাবতে পারেনি। তবুও পল্লব নিজেকে স্বাভাবিক রেখে রেদওয়ান আহমেদকে বলল, বাবা, এগুলো এডিট করা ছবি। এই ছেলেটা এডিট করে সব বানিয়েছে। তুমি বিশ্বাস করো না তো? এসব করেছে আমাকে আর অনুকে আলাদা করার জন্য। পল্লবের কথা শুনে আদ্র এবার শব্দ করে হাসতে লাগলো। পল্লব বুঝতে পারল না আদ্র কেন এইভাবে হাসছে। আদ্র হাসতে হাসতে পল্লবকে বলল, তাই বুঝি এগুলো এডিট করা? ওকে, তাহলে লাইভ শো দেখায় আপনাকে? লাইভ শো মানে কি বলতে চাইছেন আপনি? ওয়েট, দেখাচ্ছি। আদ্র মোবাইল ফোনটা পকেট থেকে বের করে কি যেন টাইপ করতে লাগলো। দেখে মনে হলো কাউকে মেসেজ দিচ্ছে। কিছুক্ষণ পর অনু পল্লবের বাসার ভেতর ঢুকলো। অনুকে দেখে পল্লব অবাক হয়ে বলল, অনু, তুমি এখানে? অনু কিছু বলল না। অনু আদ্রের পাশে দাঁড়িয়ে রইল। আদ্র অনুকেও সাথে করে এনেছিল, আগে আগে ভেতরে আনেনি। বাসার বাইরে আদ্র অনুকে অপেক্ষা করতে বলেছিল। এখন অনু ঘাবড়ে গেছে, কারণ আদ্র কি কারণে পল্লবের বাসায় আসতে বলল কে জানে। অনু কিছু বুঝতে পারছে না। অনু আদ্রের দিকে তাকিয়ে দেখলো আদ্রের মুখে দুষ্টু হাসি। অনুর ভয় লাগছে। পল্লব এবং রেদওয়ান আহমেদও অনু এবং আদ্রের সামনে দাঁড়িয়ে আছে। আদ্র হেসে পল্লবকে বলল, লাইভ শো দেখা বলেছিলাম না, এবার দেখুন। আদ্র অনুকে জড়িয়ে এক টান দিয়ে অনুকে নিজের কাছে নিয়ে এলো। অনু ঘাবড়ে গেল, কিন্তু মুখে কিছু বলতে পারল না। ভয়ে অনুর হাত পা ঠান্ডা হয়ে আসলো। অনুর দৃষ্টি আদ্রের চোখে। কি করতে চাইছে আদ্র?
আদ্র হঠাৎ করে সবার সামনে ওকে কিস করে দিল। এসব দেখে রেদওয়ান আহমেদ লজ্জায় ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে চলে গেলেন। পল্লব চোখ বন্ধ করে নিজের হাত শক্ত করে মুঠো করে রেখেছে। আদ্র অনেকক্ষণ পর অনুকে ছেড়ে দিল। পল্লব এবার আর সহ্য করতে না পেরে রেগে গিয়ে বলল, এইসব কী ধরনের নোংরামি হচ্ছে? নিজের বউয়ের সাথে একটু রোম্যান্স করছেন। আপনি তো ছবিগুলো এডিট করা ভেবেছিলেন, এখন সরাসরি লাইভ শো দেখে কেমন লাগলো? এখানে কিন্তু কোনো এডিট নেই, অরিজিনালি দেখাচ্ছি। এবার বিশেষ হলো আপনি অনুকে ভুলে যান। আমার ইউজ করা জিনিসটাকে তবু কি আপনি বিয়ে করতে চাইবেন? অনু আপনার ইউজ করা জিনিস নয়, চুপ করুন। আদ্র তো ঠিকই বলছো পল্লব, আমি তো আদ্রের ইউজ করা জিনিস। কেন আমাকে বিয়ে করতে যাচ্ছ? অনু, আদ্র তোমার সাথে জোর করে এসব অসভ্যতা করছে, তাই না? না, জোর করে নয়, আমার ইচ্ছেতেই আদ্র আমাকে ছুঁয়েছে। আর পল্লব, তোমাকে কিছু কথা বলি, আমি আদ্রকে বিয়ে করেছি। তুমি আমাকে ভুলে যাও আর এই বিয়েটাও ভেঙে দাও। আমি তোমাকে শুধু বন্ধু ছাড়া আর কিছুই ভাবিনি। আমি শুধু আদ্রকে ভালোবাসি। তোমাকে আমি আগেও বলেছি আমি আদ্রকে ভালোবাসি, তবুও তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো? তোমার জোর করে আমাকে বিয়ে করতে চাওয়ার ব্যাপারটা আমার কাছে হ্যাংলামো ছাড়া কিছুই মনে হচ্ছে না। অনুর সাথে আদ্রের বিয়ে হয়ে গেছে, এটা যেন পল্লব কিছুতেই বিশ্বাস করতে পারছে না। পল্লব অবাক হয়ে অনুকে বলল, তোমার কখন এদের সাথে বিয়ে হলো অনু? অনেক আগেই আদ্রের সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও আর এই বিয়েটা ভেঙে দাও। তুমি ভালো না বাসলেও আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি অনু। ভালোবাসার মানুষটাকে মন থেকে চাওয়াটা কি অন্যায়? তুমি আদ্রকে ভালোবাসো, জেনেও নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। আমি যে তোমাকে হারাতে চাই না অনু। আমি কি করে আমার ভালোবাসার মানুষটিকে ছাড়া বেঁচে থাকবো, তুমি বলো অনু? আমাকে ক্ষমা করে দাও পল্লব, কিন্তু আমি আদ্রকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার মনে সেই ছোটবেলা থেকেই আদ্রের জন্য ভালোবাসা তৈরি হয়েছে। আমি আদ্রের জন্য আমার মনের মধ্যে রাখা ভালোবাসাটা আগে বুঝতাম না, কিন্তু আদ্র আমাকে শিখিয়েছে ভালোবাসা কি। আদ্র আমাকে বুঝিয়েছে ভালোবাসা কেমন হয়। আমি আদ্রকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমাদের জীবন থেকে তুমি চলে যাও। কিন্তু আমি হচ্ছে তোমাকে ভালোবাসি অনু। আমার ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য নেই। আদ্র এবার রেগে পল্লবের শার্টের কলার ধরে বলল, অনু তোকে কি বলেছিস শুনতে পাসনি? তবুও কেন অনুকে জোর করছিস তুই? আর ভালোবাসার কথা বলছিস? তুই অনুকে কদিন ধরে ভালোবাসিস? 2 বছর ধরে, তাই না? আর আমি অনুকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। অনু যেমন আমাকে ছাড়া বাঁচবে না, ঠিক তেমনই আমি অনুকে ছাড়া বাঁচবো না। একমাত্র তুই পারিস অনুর বাবাকে বলে বিয়েটা আটকাতে। অনুর সুখের জন্য এটুকু তুই করতে পারবি না? তাহলে তুই অনুকে আর কি ভালোবাসিস? আদ্রের কথায় পল্লব চমকে উঠল। পল্লব নিজের শার্টের কলার থেকে আদ্রের হাত ছাড়িয়ে নিল, তারপর দীর্ঘশ্বাস ফেলল। পল্লব একবার অনুর মুখের দিকে তো একবার আদ্রের মুখের দিকে তাকালো। পল্লব হাসার চেষ্টা করে আদ্রকে বলল, আমি জানি আপনার আর অনুর এখনো বিয়ে হয়নি। আপনার বাবা অনুকে মন থেকে মানতে পারছে না, তাই আপনাদের বিয়েতে বিরাট বাধা রয়েছে। আপনারা যেখানে বিয়ে করতে চান আপনার বাবা আনোয়ার হোসেন সেখানে এসে বিয়েটা আটকে দিচ্ছেন। আপনি কি করে এত কিছু জানেন? কারণ আমি আপনার বাবাকে বলেছিলাম অনু যদি আদ্রকে বিয়ে করে তাহলে আদ্রকে আমি মেরে ফেলব। আপনার বাবা আপনার জীবন বাঁচাতে চায়। আবার কথায় এতদিন অনুকে মানতে পারেনি। অনু মধ্যবিত্ত, এই কারণটা আসল নয়। কারণটা ছিল আমার কথা, আমার হুমকি দেওয়া। আমি আপনার বাবাকে আপনার জীবন নিয়ে হুমকি দিয়েছিলাম। আমার কথাতেই আপনার বাবা ভয় পেয়ে বাধ্য হয়ে আপনার বিয়েটা ভেঙেছে। বিয়েটা হতে দেয়নি, তিনি নিজে খারাপ চেয়েছেন, শুধু আপনার নিজের জীবন বাঁচানোর কথা ভেবে। আদ্র অবাক হয়ে সব শুনছিল। আদ্রের মনে তার বাবার প্রতি সব ঘৃণা তখন শেষ হয়ে গেল। এসব কথা শুনে অনুও ভীষণ অবাক হলো। তার মানে অনু আঙ্কেলকে ভুল বুঝেছিল। অনু এসব জানতে পেরে আদ্রের বাবার জন্য খুব খারাপ লাগলো। তিনি তো ছেলের ভালোর জন্য খারাপ সেজেছিলেন, নিজে থেকে তো নয়। আমি হেরে গেলাম মাত্র, আপনার কাছে আমি হেরে গেলাম। নিজের ভালোবাসার মানুষের কাছে আমি হেরে গেলাম। আমি বুঝতে পেরেছি আপনি অনুকে আমার থেকেও বেশি ভালোবাসেন। আর অনু তো আমাকে ভালোই বাসে না, অনু আপনাকে ভালোবাসে। আমি আর আপনাদের মাঝে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। আমি অনুর সাথে আমার বিয়েটা ভেঙে দেব, আর আপনার বাবাকেও বলে দেব যে তিনি যাদের ভয় না পান।
অনু মন খারাপ করে আদ্রের পাশে বসে আছে। অনুর মন খারাপ দেখে আদ্র অনুকে জিজ্ঞেস করলো, তোর মন খারাপ কেন অনু? পল্লবের জন্য আমার খুব খারাপ লাগছে আদ্র। আমাকে তো পল্লব সত্যিই খুব ভালোবাসে। তুমি বিদেশ যাওয়ার পর পল্লবই কিন্তু আমার পাশে ছিল। পল্লব এক মুহূর্তের জন্য আমার মন খারাপ হতে দেয়নি। সব সময় মজার গল্প করে আমাকে হাসিয়ে পেট ব্যথা করে ফেলতো। নিশ্চয়ই এখন পল্লবের খুব মন খারাপ। আদ্র গাড়ি একপাশে ব্রেক করে থামিয়ে দিল। হঠাৎ আদ্রের গাড়ি থামানো দেখে অনু অবাক হলো। আদ্র অনুর দিকে তাকিয়ে অনুকে রাগী স্বরে বলল, তো সমস্যা কি বলতো আমাকে? আমি কি করলাম আদ্র? আদ্র গাড়ির জানালার বাইরে তাকিয়ে অভিমানী স্বরে অনুকে বলল, হঠাৎ এত পল্লবের জন্য দরদ হচ্ছে কেন? পল্লবকে আর ভালোবেসে ফেলেছিস নাকি? এসব তুমি কি বলছো আদ্র? পল্লবকে আমি ভালো বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না, তুমি তো জানো। তাহলে এসব কেন বলছো? আমি পল্লবকে ভালোবাসি না এটা ঠিক, কিন্তু পল্লব আমার খুব ভালো বন্ধু। আমার সামনে পল্লবের নাম তুই একদম নিবি না। তুই শুধু আমার। তোর মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনতে চাই না অনু। আশা করি তুই আমার কথাটা মাথায় রাখবি। আচ্ছা ঠিক আছে, আর পল্লবের নাম নিব না। কিন্তু আমার পল্লবের জন্য খুব খারাপ লাগছে আদ্র। এই মন থেকে খারাপ লাগাটা কি করে দূর করি বলো তো? পল্লবের জন্য মন খারাপ লাগছে? ওকে ফাইন, চল তোকে পল্লব বাসায় দিয়ে আসি। পল্লব তোর মন ভালো করে দেবে। না না আদ্র, আমি পল্লবের বাসায় যাব না। আমি তো তোমার সাথে মজা করছিলাম। তুমি আমার উপর রাগ করো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এখন আমার সাথে এমন ভিন্ন কিছু করতে হবে যাতে আমি খুশি হয়ে যাই, যাতে আমার সাথে আগে কোনোদিন করিসনি। এমন কি করবো আমি তোমার সাথে? তুই ভেবে দেখ। অনু অনেকক্ষণ ভাবলো কি করা যেতে পারে, কিন্তু মাথায় কিছু তো আসছে না। আদ্র দাঁতে দাঁত চেপে রাগী স্বরে অনুকে বলল, এত টাইম লাগছে কেন তোর ভাবতে? অনু ভয় পেয়ে শুকনো ঢোক গিলে আদ্রকে বলল, ভিন্ন কিছু করতে হবে তাই না? হ্যাঁ, ভিন্ন কিছু। কি এমন ভিন্ন কিছু করব আমি? মাথায় তো কিছুই আসছে না। এমন কি করা যেতে পারে যাতে আদ্রর সাথে সাথে খুশি হবে? তাড়াতাড়ি ভেবে করতে হবে, না হলে আদ্র আবারও আমার উপর রাগ দেখাবে। কি হলো অনু, তাড়াতাড়ি করছিস না কেন? অনু আদ্রের মুখের দিকে তাকালো। আদ্রের মুখটা কিছুটা গরমে ঘেমে গেছে। আদ্রের ফর্সা মুখটা